ওয়েলকাম টু দি ক্লাস। আমরা সিলেবাসটা আমরা ফার্স্টেই দেখে নিয়েছিলাম যে কিভাবে আমরা ইন্ডিয়ান পলিটি অ্যাপ্রোচ করছি, এবং আমাদের 4টে চ্যাপ্টার হওয়ার পর আমরা উই হ্যাভ কাম ইনটু ফান্ডামেন্টাল রাইটস, এবং আমরা ফান্ডামেন্টাল রাইটসের আজকে পুরো সিলেবাসটা দেখব কিভাবে এগোবো আমরা জিনিসটাকে। যেরকম ভাবে করি যে আমরা পুরো সিলেবাসটা আগে দেখে নেবো যে উইদিন ফান্ডামেন্টাল রাইটস কি কি সাবসেকশনস রয়েছে সেই, এবং সেই সাবসেকশনস গুলো থেকে am I audible? ওকে ওকে ওকে, হ্যাঁ, যে শুনতে পাচ্ছ না সে জাস্ট লিভ করে আবার রিজয়েন করো, তাহলেই দেখবে শুনতে পাবে। অনেক সময় তোমাদের ওখানকার ইন্টারনেটের জন্য প্রবলেম হয়। সো ফার্স্ট পার্ট আমরা সাব সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ সাব সেকশনস গুলো দেখে নেব, এবং আফটার দ্য সাব সেকশনস আমরা দেখে নেব কোন কোন জায়গা থেকে প্রশ্নপত্রগুলো এসছে বিগত বছরে, এবং সেই বিগত বছরের প্রশ্নের পরে সেইটা দেখার পর আমরা ফার্স্ট সাবসেকশনটা সেকশন এ সেই পার্টটা কিন্তু আজকে করব। ফান্ডামেন্টাল রাইটস এই সেকশনটা থেকে আমি একটুখানি হিন্টস দিয়ে রাখি যে মেইনসে যে 100 মার্কস অন ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের রয়েছে, বা ইন্ডিয়ান পলিটির উপর যে 100 মার্কসটা রয়েছে, সেই 100 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 10 মার্কস কিন্তু মেইনসে থাকবে, 10 প্লাস। মানে when I say 10 marks, it is 10 plus. ঠিক আছে? So this is your situation for mains. এবারও এসছে 10-এর বেশি কোশ্চেন্স এসছে, এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই একটা সাবসেকশন চ্যাপ্টার রয়েছে রিটস, যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে। সেই পার্টটা হলে এই 10টা একটু বেড়ে যায়। সো 10% মেইনসের 10% কিন্তু কোথাও যায় না, মানে এই চ্যাপ্টারটা ভালো করে করলেই কিন্তু তোমার 10% অ্যাসিওর। এবং খুব কমন কোশ্চেন আসে ডব্লিউবিসিএস এ, যেখান থেকে তুমি এক্সটেন্সিভলি দেখতে পাবে। প্রিলিমসের ব্যাপার বলি, প্রিলিমসে 12-13 যে কটাই প্রশ্ন থেকে থাকুক, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন কিন্তু, একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু রিডস ধরলে দুটো, এবং মিনিমাম একটা প্রশ্ন কিন্তু মাস্ট, একদম মাস্ট। সো দিস ইজ দ্য, তার মানে এখানকার তোমার এই 12-র মধ্যে একটা কিংবা দুটো যদি হয়, তাহলে এখানেও কিন্তু একটা 10%, 8.33 টু 16.66 কন্ট্রিবিউশন থাকে, আমি মিনিমাম 10% ধরলাম। সো এন্টায়ার ফান্ডামেন্টাল রাইটসটা মানে 10টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার কিন্তু এই এন্টায়ার ফান্ডামেন্টাল রাইটস, এটা মাথায় রাখবে। এবং এই চ্যাপ্টারটা পড়ার সময় আমরা কিন্তু একটু ডিপ ওয়েতে যাব। ডিপ ওয়েতে কিরকম যাব, আমরা যে বলছিলাম বিভিন্ন সেকশনস রয়েছে, এই সেকশনস গুলো কিন্তু একটুখানি ভেতর ভেতর ঢুকে একটু বেশি করে পড়া, এই চ্যাপ্টার গুলো যেগুলো 10% ওয়েটেজ, 12% ওয়েটেজ, এই টাইপের চ্যাপ্টার গুলো একটু ডিপ ওয়াইজ তোমাদের পড়তে হবে। ঠিক আছে? সো লেট আস গো অ্যাহেড। আমাদের ক্লাসটি, আমরা সিলেবাসটি প্রথমে দেখে নেব যে সিলেবাস পার্টটি কিভাবে সাজানো রয়েছে। দেখা যাচ্ছে তো? এভরিওয়ান ক্যান সি? ওকে ওকে, আচ্ছা। প্রথম পার্টটা হচ্ছিল সেকশন এ, মানে এইখান থেকে এইটুকুনি যে পার্টটা দেখছো দিস ইজ সেকশন এ। এইখান থেকে এইটুকুনি যে পার্টটা দেখছো দিস ইজ সেকশন এ। 3টে সেকশনে, সরি 4টে সেকশনে ডিভাইড করা হয়েছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং সেকশন ডি। এই 4টে সেকশনে কিন্তু পুরো চ্যাপ্টারটাকে ডিভাইড করা হয়েছে ফর দ্য ম্যাটার অফ কনভিনিয়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। এই ফার্স্ট সেকশনটা আজকে করে নেব আমরা। আর্টিকেল 12 বা 13 এর মধ্যে পড়ছে, এন্টায়ারলি ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 12 থেকে নিয়ে আর্টিকেল 35 অব্দি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে? অনেক অ্যান্সিলিয়ারি রিডিং আছে, এবং আজকে কিন্তু আমরা এই পার্টটা দেখে নেব। ঠিক আছে? সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে হলো সেকশন বি, যেটার মধ্যে রাইট টু ইকুয়ালিটি এবং রাইট টু ফ্রিডমটা রয়েছে। দুটো রাইটস কিন্তু এখানে রয়েছে সেকেন্ড সেকশনটার মধ্যে, একটা রাইট টু ইকুয়ালিটি, একটা রাইট টু ফ্রিডম। ঠিক আছে? আচ্ছা, কেন এই দুটো মিলে একটা সেকশন? বিকজ রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এই দুটো জায়গা থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স ফর সেকশনের থেকে যদি তুলে দেয়, তাহলে এই দুটো জায়গা কিন্তু ভেরি ভেরি ফেভার। নেক্সট হচ্ছিল থার্ড সেকশন, সরি এটা সেকশন সি হবে, এখানে লেখা আছে সেকশন ডি।
সেকশন সিটা হচ্ছিল এইখানে, এখানে কিন্তু এন্টায়ার আর্টিকেল 23 থেকে নিয়ে একদম আর্টিকেল 30 অব্দি right to freedom of religion, right against exploitation, or cultural and educational rights, or right to constitutional remedies. ঠিক আছে, আর্টিকেল 32 রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস এখানে রয়েছে। এবং এর মধ্যেই কিছু কিছু রিটস রয়েছে, রিটস এর মধ্যে তোমরা জানো 5টা রিট আমাদের, সেই রিটস গুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, এটা সেকশন ডি গেল। সেকশন ডিটা হচ্ছিল একদম ছোট কনফ্লিক্ট, কিছু কোয়ালিফাইড চ্যাপ্টার্স নিয়ে, খুব ছোট। আর্ম ফোর্সেস এবং ফান্ডামেন্টাল রাইটস এর কি রিলেশনশিপ, আর্টিকেল 33, 34, 35, রাইট টু প্রপার্টি, যেটা এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই, আর কনফ্লিক্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে লেখা নেই কনফ্লিক্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এই গেল 4টে সেকশন, 4 মেইন সেকশনস, এই হচ্ছিল 4টে সেকশনস। এবং আমরা লাস্ট পার্টটা যেটা দেখবো সেটা হচ্ছিল ইম্পর্টেন্ট কেসেস রিলেটেড টু এন্টায়ার এই 4টে সেকশনে। কিছু কিছু ইম্পর্টেন্ট কেস আছে এবং এই কেসগুলো কিন্তু খুব বড় বড় কেস। মানে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কিন্তু একটা ফেভারিট কেস, মেনকা গান্ধী কেস, কেশবনন্দ ভারতী কেস, এগুলো হচ্ছিল খুব ফেমাস কেস, শঙ্করী প্রসাদ কেস, এই 4টে কেস হচ্ছিল খুব ফেমাস। এবং প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের আগেই বলেছি যে এইটা পড়তে গেলে কিন্তু, আচ্ছা মেইনসের প্রশ্ন দেখেছো প্রত্যেকে কি ইজি প্রশ্ন, মানে এভরিথিং ইজ ইন আওয়ার স্টাডি মেটেরিয়াল, সেগুলো তো বলার অপেক্ষা রাখে না। বাট উই আর এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, যে মেইনসের, এটা মেইনসের পরীক্ষা না কোনো ক্লার্কশিপের পরীক্ষা, সেটা অবাক হচ্ছি শুনে। ঠিক আছে, সো এনিওয়ে ওই নিয়ে নিন্দাবন্ধ করে লাভ নেই, আমরা নিজেদের প্রিপারেশনের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবো এবং সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু আমরা প্রস্তুতিটা নেব। ঠিক আছে, যে যতই সোজা প্রশ্ন করুক কিছু এসে যায় না। আচ্ছা, সো আজকের দিনে আজকের পার্টটা আমরা কিন্তু এই পার্টটা আজকে লেট আস সি সেকশন এ কিভাবে আমরা সেকশন এটাকে অ্যাটেন্ড করব। ঠিক আছে, সো চলো এবার সেকশন এ থেকে, সেকশন এ তোমাদের আগেই বলেছি যে ইন্ট্রোডাকশন একটা পার্ট আছে, ফান্ডামেন্টাল রাইটস ভার্সেস ডিউটির একটা পার্ট আছে, ফান্ডামেন্টাল রাইটের স্ন্যাপশট আছে, মানে আর্টিকেল 12 থেকে 35 অব্দি পুরো একটা জাস্ট 1 পেজের স্ন্যাপশট। ফান্ডামেন্টাল রাইটস এর কিছু কিছু জেনারেশনস ডিফাইন্ড আছে, নর্মাল আমাদের বইতে নেই কিন্তু ইউপিএসসির মধ্যে আছে। কোনগুলো ফান্ডামেন্টাল রাইটস না, যেমন রাইট টু ভোট হলো, রাইট টু প্রপার্টি, যেগুলো সরে গেছে সেই পার্টস গুলো। ফরেনার্স ভার্সেস সিটিজেন্স, ফরেন কোন কোন রাইট গুলো, 4টে রাইট আছে উইচ ইজ নট অ্যাভেলেবল টু ফরেনার্স, ঠিক আছে, সেই পার্টটা। এবং আর্টিকেল 12 এবং আর্টিকেল 13, এই হচ্ছে হলো সেকশন এ। এই পার্টটা আমরা দেখবো, একটু ঢুকে ঢুকে বেশি বেশি করে এমসিকিউ প্রত্যেকটার আমরা দেখে নেবো। ঠিক আছে, এইবার দেখো ডব্লিউবিসিএস এই যে পার্টটা সেকশনে ইন্ট্রোডাকশন, এখান থেকে কিরকম ভাবে কোশ্চেন করেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এটা স্লাইডটা ভিজিবল তো প্রত্যেকের কাছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ইন্ট্রোডাকশন প্লাস নেচারের মধ্যে থেকে, হ্যাঁ, পার্ট হচ্ছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পার্ট এর মধ্যে রয়েছে, সেকশন এর মধ্যে 8টা টপিকস রয়েছে, যার মধ্যে ইন্ট্রোডাকশন নেচার থেকে দেখো প্রত্যেকবার প্রশ্ন, প্রতিবার, মানে 2023 বলো, 2022 বলো, 22, 21, 19, মানে লাস্ট 5 ইয়ার্সে প্রচন্ড বেশি ফ্রিকোয়েন্সি ইন্ট্রোডাকশন, এবং সোজা সোজা প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। ঠিক আছে, যেমন ফান্ডামেন্টাল রাইট এমার্জেন্সির সময় সাসপেন্ড হতে পারে, ন্যাশনাল এমার্জেন্সির সময় সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, কিংবা কনস্টিটিউশনাল মেশিনারি যদি হয় ব্রেকডাউন করে, মানে প্রেসিডেন্টস রুল যদি হয়, ফান্ডামেন্টাল রাইটে কিছু খর্ব আসবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট প্রথমে ভারতবর্ষ কোথায় হাইলাইট হয়, নেহেরু কমিটি হাইলাইট করে 1928 বিল অফ রাইটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা, হ্যাঁ অ্যামেন্ডমেন্ট করা যায়, তার জন্য অ্যামেন্ডমেন্ট আছে, প্রভিশনস আছে। ঠিক আছে, আমরা কোন দেশের থেকে বড় করেছি, ইউএসএ থেকে। আমাদের টোটাল কটা ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টা ফান্ডামেন্টাল রাইটস। কত নম্বর পার্ট আর কত নম্বর আর্টিকেল, 12 থেকে 35 আর্টিকেল, পার্ট 3। এরকম ভাবে একদম সোজা সোজা প্রশ্ন, কিছু একদম মানে ডব্লিউবিসিএস যেরকম স্ট্যান্ডার্ডে করে, একদম সোজা প্রশ্ন ইন্ট্রোডাকশন নেচার থেকে।
এফআর স্ন্যাপশট বা এফআর জেনারেশনস থেকে ডব্লিউবিসিএস করে না, কিন্তু আমরা রেখেছি বিকজ আদার ন্যাশনাল এক্সামিনেশনস আস ফ্রম হিয়ার। which are not FR, দেখো রাইট টু প্রপার্টি আর রাইট টু ভোট ইজ নট এ এফআর, এই দুটো মেইন, ঠিক আছে। তারপর ইকোনমিক রাইটসটা আমাদের ফান্ডামেন্টাল রাইট না, সেটাও বলা আছে 2014-15, এইগুলো সব মোটামুটি ইরেগুলার। আবার দেখো লাস্টে এই কেস ঠেস নিয়ে কিছু একটু জিজ্ঞেস করেছে, 16, 17, 18-তে কন্টিনিউয়াস 3 বছর জিজ্ঞেস করে নিয়েছে। তার মানে আমি যদি প্রিলিমস দেখি, তাহলে দেখো একদম ইন্ট্রোডাকশন নেচারটা ভেরি ইম্পর্টেন্ট, তারপরে আর্টিকেল 12টা একটু ইম্পর্টেন্ট, আর কোনগুলো ফান্ডামেন্টাল রাইটস নয়, এই 3টে সেকশন হচ্ছিল, সেকশন এর মধ্যে এই 3টে পয়েন্ট হচ্ছিল আমাদের ডব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে, ইফ ইউ সি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, তাহলে এই 3টে জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো মোরাল লেস একটা স্ন্যাপশট দিলাম যে কিভাবে মানে ডব্লিউবিসিএস এ কিরকম ভাবে প্রশ্নগুলো আসে। এইবার দেখো এখানে এই যে পার্টটা আজকে করাবো, সেকশন এটা করাবো, তার একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে, এগুলো লাস্টে তোমরা দেখে নিও, তোমাদের নোটস এর মধ্যেও থাকবে এই মাইন্ড ম্যাপটা, মানে ছোট করে একটা দেয়া, যে একটা ছোট্ট রিভিশন, এগুলো দেখে বুঝতে পারছো কিনা সেই পার্টটা দেখে নিও, এগুলো আমি পড়ালাম। সো ইন্ট্রোডাকশনের মধ্যে ফার্স্টে দেখো আমাদের কিছু কিছু সাবসেকশনস করা আছে। ইন্ট্রোডাকশনের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে হলো ক্লেমস অফ সিটিজেন্স এগেইনস্ট স্টেটস। ক্লেমস অফ সিটিজেন, সিটিজেন কার থেকে ক্লেম করছে, স্টেটের থেকে ক্লেম করছে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো, আর স্টেটকে অ্যাসিওর করতে হবে যাতে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো খর্ব না হয়। যদি খর্ব হয়, সিটিজেন হ্যাজ দ্য রাইট টু অ্যাপ্রোচ ডিরেক্টলি দ্য হাই কোর্ট অর দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, রিটস, এবং সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে, এই হয়। সো ক্লেমস অফ সিটিজেন্স, এই পার্টটা মাথায় রাখবে, এই বাকি সব নোটস গুলো অতটা দরকার নেই। সো ক্লেমস অফ সিটিজেন্স ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে কি কি মনে রাখতে হবে, আমরা কোন কান্ট্রির কনস্টিটিউশন থেকে বড় করেছি, ইউএস এর বিল অফ রাইটস থেকে। কোন আমাদের ভারতীয় সাংবিধানিক হিস্ট্রিতে, তখন তো সংবিধান বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হয়নি, 1928 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন থেকেই দাবি দাবা রাখতে শুরু করেছিল, তো তখন একটা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বিল অফ রাইটে মতিলাল নেহরুর রিপোর্ট 1928-এ এটা কিন্তু সাবমিট হয়েছিল। তারপরে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস কারাচি সেশন 1931-এ অ্যাকসেপ্ট করলো, পলিসি রেজলিউশন নিল যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বলে একটা জিনিস আমাদের রেজলিউশন নিতে হবে, সেটা নিল, ঠিক আছে। আচ্ছা, এইবার কোন জায়গায় রয়েছে কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসটি রেখা, পার্ট 3 আর আর্টিকেল 12 থেকে 35, এই দুটো পার্ট মাথায় রাখতে হবে। পার্ট 3-তে দেয়া রয়েছে এবং আর্টিকেল 12 থেকে 35, দুজনের জন্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল, দুটো ক্যাটাগরির জন্য, একটা সিটিজেন্সদের জন্য, একটা ফরেন ন্যাশনাল অথবা নন সিটিজেন্সদের জন্য, ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটটাকে আমাদের ম্যাগনা কার্টা অবধি, এগুলো অ্যাডজেক্টিভস অফ ফান্ডামেন্টাল রাইটস, ম্যাগনা কার্টা বলা হয় ওয়ার্ল্ডের সব থেকে বড় ফান্ডামেন্টাল রাইট আমাদের, এবং এই দুটো অ্যাডজেক্টিভ একটুখানি মনে রাখবে যে ম্যাগনা কার্টা এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় লেন্দি ফান্ডামেন্টাল রাইটস। 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, কি কি রাইটস আছে পরে আমরা স্ন্যাপশটে রেখে দেবো, কিন্তু অনেক সময় কিছু কিছু দেখবো আমরা পজিটিভ রাইটস আছে, কিছু কিছু নেগেটিভ রাইটস আছে। নেগেটিভ রাইটস মানে যেটা হওয়া উচিত নয় আমাদের সাথে, আর পজিটিভ রাইটস মানে যেটা হওয়া উচিত আমাদের সাথে, ঠিক আছে। নেগেটিভ রাইটস মানে কিন্তু ডিউটিস নয়, নেগেটিভ রাইটস মানে যা হওয়া উচিত নয় আমাদের সাথে, স্টেট হ্যাজ টু এনশিওর দ্যাট। কি কি হওয়া উচিত নয়, এক্সপ্লয়টেশন হওয়া উচিত নয়, আর কি কি হওয়া উচিত, ইকুয়ালিটি, ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম, কনস্টিটিউশনাল রেমেডিস। হ্যাঁ, রেমেডিস মানে হচ্ছিল যদি আমার এই ফান্ডামেন্টাল রাইটটা খর্ব হয়, আমার উপায় কি, আমি কোন কোন জায়গায় অ্যাপিল করতে পারি এবং তার রেমেডি কি, এবং কালচারাল অ্যান্ড এডুকেশন। সো পজিটিভ রাইটস কি আর নেগেটিভ রাইটস কি, এটা একটা আইডিয়া নিয়ে না, হুট করে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটা কি পজিটিভ রাইটস না নেগেটিভ রাইটস, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ রাইট, বলে এই 4টে অপশন দিয়ে দিল, ঠিক আছে। এই বেস ব্যাপারটা মনে রাখো।
মনে রাখতে হবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু 7টা ফান্ডামেন্টাল রাইটস অরিজিনালি তৈরি করেছিল। তার মধ্যে থেকে রাইট টু প্রপার্টিটা এখন একটা লিগাল রাইট হয়ে গেছে। ঠিক আছে, এই যে রাইট টু প্রপার্টি এটাকে বাদ দেওয়া হয়েছে থ্রু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এবং সেটা এখন একটি লিগাল রাইট হয়ে গেছে। নেক্সট হচ্ছিল রাইট টু এডুকেশন। আগে আমাদের আর্টিকেল 21A তে ছিল এবং এখন কিন্তু থ্রু 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওটা কিন্তু নিয়ার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা পড়ে। আমরা দেখে নেব রাইট টু এডুকেশনের মধ্যে ট্রিকি কেসগুলো কি কি ক্লজ আছে, কি কি ইয়ে আছে। তার মানে একটা বাদ দেওয়া হয়েছে, একটা যোগ করা হয়েছে। ঠিক আছে, অরিজিনালি 7টা ছিল, একটা বাদ দেওয়া হয়েছে, একটা যোগ করা হয়েছে। ঠিক আছে, যোগ করা হয়েছে মানে সেটাকে আর নতুন করে একটি ফান্ডামেন্টাল রাইট করা হয়নি, রাইট টু ফ্রিডমের মধ্যে সেটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে। ঠিক আছে, যদি সাব ক্লজ দেখো তাহলে কিন্তু সেম আছে। নেক্সট হচ্ছিল ফান্ডামেন্টাল লিগাল রাইট একটা কনসেপ্ট আছে আর ফান্ডামেন্টাল রাইট একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড আর গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন। গ্যারান্টি মানে কনস্টিটিউশন গ্যারান্টি করেছে কে ফান্ডামেন্টাল রাইটটা এনশিওর করবে, স্টেট এনশিওর করবে, এবং সেটা যদি না এনশিওর হয় কে দেখবে, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ঠিক আছে, সো লিগাল রাইটস আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, আচ্ছা আমরা পড়বো এগুলো পরে, যখন পড়বো। ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি। ডিপিএসপির উপর সুপ্রিমেসি আছে ফান্ডামেন্টাল রাইটস এ। কেন বলা হয় সুপ্রিমেসি আছে? কারণ ফান্ডামেন্টাল রাইটসটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারে পার্লামেন্ট, বাট ডিপিএসপির কোনো রকম অ্যামেন্ডমেন্ট নেই। এটা অনেক বইতে বা অনেক কনস্টিটিউশনাল এক্সপার্ট বলে ডিপিএসপি সুপ্রিম দ্যান ফান্ডামেন্টাল রাইটস। ডিপিএসপি হচ্ছে হলো একটা সেট অফ গাইডেন্স টু দি স্টেট, যে তুমি স্টেটটা চালাবে কি করে, ডিরেক্টিভ প্রিন্সিপালস। আর ফান্ডামেন্টাল রাইটসটা কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে হলো রাইটস অফ সিটিজেন্স, মানে ক্লেমস অফ সিটিজেন্স ফ্রম দি স্টেট। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু এই লাইনটা দেয়া হয়েছে কেন? একটা প্রশ্ন দু একবার এসছে যে হুইচ ইজ সুপ্রিম, ডিপিএসপি অর ফান্ডামেন্টাল রাইটস, সেই জন্যই এই অ্যাঙ্গেলটা ধরে রাখা হয়েছে। ঠিক আছে, আর ফান্ডামেন্টাল রাইটস ভার্সেস ডিউটিস এর মধ্যে কোরিলেটিভ, এগুলো ইউপিএসসি তে আসে। ওয়েস্ট বেঙ্গলের এই ভেতরে ঢুকে এই প্রশ্নগুলো করে না, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গলের স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নের মধ্যে প্রশ্ন কি এসছে দেখো, প্রথমটা এসছে আমরা ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে বড় করেছি, একদম স্ট্রেট প্রশ্ন। ফান্ডামেন্টাল রাইটস প্রথমবার কোন রিপোর্টে উল্লেখ করা হয়? ঠিক আছে, ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে ফান্ডামেন্টাল রাইটস এর রেজলিউশনটা নেওয়া হয়? ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে রয়েছে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে রয়েছে? একদম সোজা। আমাদের কটি ফান্ডামেন্টাল রাইটস আছে? এই হচ্ছিল ডব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছো? কিন্তু তোমরা তৈরি হও, মানে বড় এক্সামের জন্য তৈরি হও, এমন ভাবে তৈরি হও যে এগুলো একদম ছোট ছোট ইজি পাস করে যাও। মানে পলিটি অ্যান্ড ইকোনমির যে 200 মার্কস, তার মধ্যে অ্যাটলিস্ট 190 তোমাদের তুলতে হবে। এটা সোজা, কিন্তু মানে হট করে ভেবো না যে তুলতে পারবে না। মানে যা আসবে এই নোটস থেকেই আসবে। হ্যাঁ, মানে মনে রাখা খুব সহজ। আচ্ছা, আগের ইয়েতে যেটা পড়লাম তাহলে এখন একটু রিভাইজ করে নি। দেখো, ফান্ডামেন্টাল রাইটস গুলো কি? ক্লেমস অফ সিটিজেন এগেইনস্ট স্টেট। আচ্ছা, এই লাইনটার মানে কি কেউ বুঝতে পারবে? জাস্ট চ্যাটে ডিসকাস করো, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি বুঝতে পারছো তো? ইউএস এর বিল অফ রাইটস থেকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া। আচ্ছা, এই লাইনটার মানে কি? নেহেরু রিপোর্ট 1928 ফার্স্ট। ইয়েস, এই লাইনটার মানে কি? সবাই চ্যাটে উত্তর দিতে পারো, যারা ইয়ে করছো বুঝতে পারছো তো যে প্রথম নেহেরু রিপোর্টে বলা হয়েছিল। কারাচি সেশন 1931 মানে কি? মানে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেজলিউশন এই কারাচি সেশনে নেয়। প্রেসিডেন্ট এসভিপি মানে সর্দার বল্লভভাই প্যাটেল, কারাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। এই লাইনটার মানে কি? পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে। দুটো ক্যাটাগরি, সিটিজেন্স ভার্সেস ফরেনার্স। সিটিজেন্স ভার্সেস ফরেনার্স এর 4টে ফান্ডামেন্টাল রাইটস আছে, যেটা ফরেনার্স এর অ্যাভেলেবেল। ফান্ডামেন্টাল রাইটস এর অ্যাডজেক্টিভ গুলো কি কি? ম্যাগনা কার্টা আর মোস্ট লেন্দি কনস্টিটিউশন। কটা ফান্ডামেন্টাল রাইটস আছে? 6টা আছে। পজিটিভ রাইটস কি কি?
আর নেগেটিভ রাইটস কি কি, সব ছোট ছোট করে দেয়া আছে। অরিজিনাল 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, রাইট টু প্রপার্টি রিমুভ। কোন অ্যামেন্ডমেন্টে? 44th অ্যামেন্ডমেন্ট। রাইট টু এডুকেশন যোগ করা হয়েছে 86th অ্যামেন্ডমেন্টে। ডিফারেন্স ফিফারেন্স এইগুলো দেখে নাও এইগুলো। সো ছোট করে যে একটা ছোট্ট করে আগের চ্যাপ্টারটা মনে রাখবে, দিস ইজ দ্য স্লাইড। এগুলো দেখলেই যাতে মনে পড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, লেট আস মুভ টু দি নেক্সট অ্যাঙ্গেল। ফান্ডামেন্টাল রাইটস এর 4টে অ্যাঙ্গেল আছে। 4টে অ্যাঙ্গেলের মধ্যে প্রথমটা হচ্ছে হলো লিগাল অ্যাঙ্গেল, দ্বিতীয়টা হচ্ছে হলো কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল। লিগাল অ্যাঙ্গেল মানে যদি স্টেট এনশিওর না করতে পারে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের করার কি আছে, আমার লিগাল কি অ্যাকশন নিতে পারে। কনস্টিটিউশনে কি কি প্রভিশনস আছে, রেস্ট্রিকশন কিভাবে হতে পারে ফান্ডামেন্টাল রাইটস কোন কোন ক্ষেত্রে, এবং স্টেট যদি আরবিট্রারি অ্যাকশন নেয়, স্টেট যদি ভুলভাল অ্যাকশন নেয় আমার এগেইনস্টে, ক্যানট এগেইনস্ট মাই ফান্ডামেন্টাল রাইটস, তাহলে আমার গ্যারান্টি কি কি আছে, হু উইল গ্যারান্টি মাই ফান্ডামেন্টাল রাইটস। এই 4টে পার্ট আছে। লিগাল অ্যাঙ্গেল হচ্ছে হলো ফান্ডামেন্টাল রাইটস যদি খর্ব হয়, আমি কোর্টকে অ্যাপ্রোচ করতে পারি, মানে জাস্টিসিয়াল। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নম্বর, একদম ডিরেক্ট প্রশ্ন করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস এর গার্জিয়ানকে। এটা কিন্তু পার্লামেন্ট নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট। গার্জিয়ান বলা হয় কারণ যদি খর্ব হয়, মানে স্টেট আর আমার মধ্যে যদি ঝামেলা হয়, সুপ্রিম কোর্ট সেটাকে সলভ করবে। সেই জন্যই সুপ্রিম কোর্টকে গার্জিয়ান বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে? আচ্ছা, এইবার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা তোমাদের আমি এক্ষুনি বলে দিতে চাই যে এই প্রশ্নটা কিন্তু ফিউচারে আসবে, কোনো না কোনো দিন এইটা আসবে, যে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমি যে কোর্টে যাব, আমি কি সব কোর্টে যেতে পারি? যদি স্টেট আমার ফান্ডামেন্টাল রাইটস খর্ব হয়েছে, আমি কি একটা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি? না, আমি একমাত্র সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি এবং হাই কোর্টে অ্যাপ্রোচ করতে পারি ইন পার্টিকুলার কেসেস। ক্লিয়ার? এই এই পার্টটা কিন্তু খুব মনে রাখবে। আচ্ছা, বলা আছে স্টেট কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন করতে পারে ফান্ডামেন্টাল রাইটস এর উপর। ঠিক আছে? স্টেটের প্রভিশন আছে, কারণ ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। কিছু কিছু লাইন আছে, সেইগুলো মনে রাখতে হবে, মানে মাথায় থেকে যাবে। দেখ, অ্যাবসলিউট বাট নট কোয়ালিফাইড, এইটা একটা ডক্ট্রিন। আমরা 10-12টা ডক্ট্রিন পড়বো। একটা চ্যাপ্টার আছে ডক্ট্রিনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেগুলো যখন পড়বো এই লাইনস গুলো তোমাদের আসবে। ঠিক আছে? বেসিক স্ট্রাকচার ইজ এ ডক্ট্রিন, অ্যাবসলিউট বাট নট কোয়ালিফাইড ইজ এ ডক্ট্রিন, এরকম ভাবে অনেকগুলো ডক্ট্রিন আছে। ডক্ট্রিন মানে প্রিন্সিপালস। ঠিক আছে? সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিতে দিতে কিছু কিছু প্রিন্সিপালস বেরিয়ে এসছে। বলা আছে যে স্টেট কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন দিতে পারে, কিন্তু সেই রেস্ট্রিকশন গুলো রিজনেবল কিনা সেটাকে ডিসাইড করবে সুপ্রিম কোর্ট, ডিসাইড করবে। লিগাল অ্যাঙ্গেল বলছে যে সবকটা যে ফান্ডামেন্টাল রাইটস এর আমাদের প্রভিশনস আছে, যে স্টেটের আরবিট্রারি অ্যাকশনের এগেইনস্টে আমরা লিগাল অ্যাঙ্গেল, লিগাল স্টেপ নিতে পারি, মানে কোর্টে যেতে পারি স্টেটের যদি আরবিট্রারি মন মর্জি অ্যাকশনস থাকে। ঠিক আছে? আচ্ছা, কোন আর্টিকেল বলে যে গ্যারান্টি দেয় যে আমরা ডাইরেক্ট কোর্টে যেতে পারি, মানে এটার রেমেডি কোন আর্টিকেল দেয়? আর্টিকেল 32। ঠিক আছে? ডাইরেক্ট আমি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি। আর আর্টিকেল 226 এর দ্বারা আমি কিন্তু হাই কোর্টে যেতে পারি। ঠিক আছে? হাইকোর্ট রিটস ইস্যু করতে পারে। রিটস কি জিনিস আমরা পরবর্তীকালে পড়ব। তাহলে লিগাল অ্যাঙ্গেলটা বোঝা গেল। নেক্সট হচ্ছে হলো কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল। কনস্টিটিউশনাল অ্যাঙ্গেলে আমরা কি দেখব, যে কে অ্যামেন্ডমেন্ট পাওয়ার কাকে দিয়েছে। কনস্টিটিউশন এই ফান্ডামেন্টাল রাইটস গুলো অ্যামেন্ডমেন্ট পাওয়ার, এখানে কিন্তু অনেকগুলো কেস আছে। ইনিশিয়ালি কনস্টিটিউশন বলেছিল অ্যামেন্ড করা যাবে না, তারপরে পার্লামেন্ট আইন বার করে যে ফান্ডামেন্টাল রাইটসটা অ্যামেন্ড করতে পার্লামেন্ট পারবে। ঠিক আছে? সো ইট হ্যাজ এ লং হিস্ট্রি, বাট এইটুকুনি মাথায় রাখতে হবে যে কনস্টিটিউশনটা পার্লামেন্ট এই ফান্ডামেন্টাল রাইটস গুলো, প্রভিশনস গুলো অ্যামেন্ডমেন্ট করতে পারে। ঠিক আছে? কোর্ট একটা ইম্পর্টেন্ট অবজারভেশন নিয়েছিল, ঠিক আছে পার্লামেন্ট অ্যামেন্ড তুমি করতে পারো, কিন্তু কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারাল ডক্ট্রিনটা তুমি কিন্তু হাত দিতে পারবে না।
তুমি কিন্তু আপাদ মস্তক চেঞ্জ করতে পারবে না, বেসিক কাঠামোটাকে তোমাকে সেম রাখতে হবে। ঠিক আছে, বেসিক কাঠামো বলতে কি বুঝি, ওই আমরা ডক্ট্রিনের চ্যাপ্টারটা যখন পড়বো তখন মাথায় রাখবো। ঠিক আছে, এই কেস ফেস গুলো আমরা কিন্তু পড়বো এক এক করে, এই চ্যাপ্টার এই 5 নম্বর সেকশনে রয়েছে কেসেস বলে, 10টা না 11টা ইম্পর্টেন্ট কেস রয়েছে, সেগুলো কিন্তু দেখে নাও। নেক্সট হচ্ছিল রেস্ট্রিকশন, কোন কোন ক্ষেত্রে রেস্ট্রিকশন হতে পারে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর রেস্ট্রিকশনস কোন কোন ক্ষেত্রে হতে পারে সেই পার্টটা আমরা দেখি। একটা হচ্ছিল ন্যাশনাল এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর রেস্ট্রিকশনস কিন্তু আসতে পারে। ঠিক আছে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় প্রভিশনে লাইফ, প্রপার্টি এবং কনভিকশনে কিন্তু হাত দেওয়া যাবে না, মানে আর্টিকেল 20 আর 21টা কিন্তু খর্ব করা যাবে না। আমরা দেখে নেবো পরে এমার্জেন্সি প্রভিশনস যখন যে চ্যাপ্টারটা পড়বো তখন দেখে নেবো, এবং আর্টিকেল 20, 21 এই চ্যাপ্টারে যখন পড়বো তখনও দেখে নেবো। ঠিক আছে, আচ্ছা, পার্লামেন্ট ল করে অ্যামেন্ডমেন্ট করে রেস্ট্রিকশনস আনতে পারে ফান্ডামেন্টাল রাইটস এর উপর উইদাউট চেঞ্জিং দ্য বেসিক স্ট্রাকচার, এই পার্টটা তো তোমাদের বলেছি। নেক্সট হচ্ছে হলো যে গ্যারান্টি অফ স্টেট অ্যাকশন, স্টেট যদি আরবিট্রারি অ্যাকশন নেয় তার এগেনস্টে আমাদের গ্যারান্টিজ কি আছে। ঠিক আছে, আর্টিকেল 19 এবং 21-এ রাইট টু ফ্রিডমের মধ্যে আমাদের কিন্তু এগুলো এনুমারেটেড করা আছে, স্টেট অ্যাকশন এইগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কি কি বলে গণ্য হবে। সেকেন্ড হচ্ছে হলো যে আমাদের স্টেট, এই যে স্টেট বলছি, স্টেটের ডেফিনেশনটা কি। ঠিক আছে, আমাদের স্টেটের ডেফিনেশন কিন্তু আর্টিকেল 12 কিন্তু মেনশন করে দিচ্ছে যে ডেফিনেশন অফ দ্য স্টেট কি হবে, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর এলএসজি লোকাল বডিজ মানে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং স্ট্যাটিউটারি নন স্ট্যাটিউটারি বডিও হবে, প্লাস রিপ্রেজেন্টেটিভ অফ স্টেট, কেউ যদি স্টেটকে রিপ্রেজেন্ট করে কখনো সময় তাকেও স্টেট বলে গণ্য করা হবে। এগুলো আমরা পড়বো এই আর্টিকেলগুলো যখন পড়বো। আর আর্টিকেল 13-তে কি বলা হয়েছে, যে ইনকনসিস্টেন্ট উইথ এফআর যদি কোনো রকম অ্যামেন্ডমেন্ট বা লস তৈরি করা হয়, সুপ্রিম কোর্ট সেটা জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে ন্যাস্যাৎ বা নাল অ্যান্ড হোয়াইট করে দিতে পারে। ঠিক আছে, সো এই যে দুটো স্লাইড আমরা পড়লাম, এই দুটো স্লাইডে কিন্তু অনেকগুলো ইনফরমেশনস রয়েছে, এবং ডাব্লিউবিসিএস কিন্তু কোন দুটো স্লাইড, এই একটা স্লাইড এবং এই একটা স্লাইড, এই দুটো স্লাইড পড়লেই কিন্তু ডাব্লিউবিসিএস এর দুটো কোশ্চেন, মেইনসের যদি 10টা কোশ্চেন আসে অ্যাটলিস্ট দুটো কোশ্চেন এখান থেকে আসবে, মানে খুব ফেভারিট এরিয়া এই প্রথম দুটো স্লাইড। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? সো লেট আস গো ফর সাম আদার চ্যাপ্টার্স, আদার স্লাইডস। নেক্সট হচ্ছিল এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে দুটো ফেমাস কোর্স আছে পরীক্ষায়, এই দুটো কোর্সের আরো আছে 3-4টে কোর্স, বাট ফ্রম দ্য পয়েন্ট অফ ডাব্লিউবিসিএস এই দুটো কোর্স মাথায় রাখতে হবে। একটা হচ্ছিল জওহরলাল নেহেরু বলেছিল, আরেকটা বলছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। শাহরুখ খান নয়, এসআরকে মানে শাহরুখ খান নয়, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইয়েস, যে জওহরলাল নেহেরু কি বলেছিল, যে কনস্টিটিউশনটা, এই ফান্ডামেন্টাল রাইটটা কিভাবে দেখবে, যে তুমি কিছু পার্মানেন্ট এফেক্ট করার জন্য একটা বড় কিছু তৈরি করেছো, এই আমি বাংলা করে বলে দিলাম। ঠিক আছে, একটা কিছু তুমি পার্মানেন্টলি বড় কিছু তৈরি করছো, সেইটাই হচ্ছে হলো ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে হলো প্যাক্ট উইথ দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, এটা বলেছিল সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক আছে, এইটা দুটো এসেন্স দুটো কোর্টের মধ্যে থেকেই আসে। এই পার্টটা এন্টায়ারলি ইউপিএসসি পার্ট। ইউপিএসসি মানে ইউপিএসসি-তে দুটো কম্পারিজন আছে, যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন ইউএনএইচআরসি এবং আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সিমিলারিটি এরিয়াস গুলো কি কি। ঠিক আছে, সো এইটা তোমাদের না পড়লেও চলবে, বাট আমি তাও বুঝিয়ে দিচ্ছি, এই যে পার্টটা আছে এইটুকুনি মনে রাখার কোনো দরকার নেই, এমনি একটু চোখ বোলাও। চোখ বোলাও মানে দেখো, ডিগনিটি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ডিগনিটি ব্যাপারটা আমাদের হয়তো নেই, পরোক্ষভাবে আছে, ডাইরেক্ট নেই, কিন্তু লিবার্টি এবং ইকুয়ালিটিটা আমাদের কিন্তু প্রিয়াম্বলে বা ডিপিএ ফান্ডামেন্টাল রাইটসেও রয়েছে এবং ডিপিএসপি-তেও ইন্ডিকেট করা রয়েছে। আচ্ছা, রাইট টু লাইফ অ্যান্ড প্রহিবিশন অফ স্লেভারিটা হয়তো নেই আমাদের,
ইয়ে পরোক্ষভাবে রয়েছে, কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড ফ্রিডম এইটা কিন্তু ডাইরেক্ট রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস এর রেমেডিস গুলো কিন্তু রয়েছে। আমি সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যেতে পারি, হাইকোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্ট রিটস ইস্যু করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিডম অফ মুভমেন্টটা কিন্তু রয়েছে, আমি যথা ইচ্ছা বাস করতে পারি এবং ভারতবর্ষের মধ্যে যথা ইচ্ছা মুভমেন্ট করতে পারি, ঠিক আছে। রাইট টু প্রপার্টিটা ছিল আগে, এখন কিন্তু চলে গেছে, এটা লিগাল রাইট হয়েছে। ন্যাশনালিটি, থট, ওপিনিয়ন, রিলিজিয়নটা কিন্তু রয়েছে, ঠিক আছে। ফ্রিডম অফ রিলিজিয়নটা রয়েছে, ঠিক আছে। ফ্রিডম অফ পিসফুল অ্যাসোসিয়েশন রয়েছে, অ্যাপার্ট ফ্রম ফর্মিং রায়টস আর এভরিথিং, ঠিক আছে, পিসফুল অ্যাসোসিয়েশনটা কিন্তু আছে। আচ্ছা, ইকোনমিক ডেভেলপমেন্টটা ডাইরেক্টলি বলা নেই, বাট সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টটা কিন্তু বলা আছে, আবার রাইটস আছে, ঠিক আছে। আচ্ছা, এসওএল মানে কি বলতো, সোশ্যাল ইকোনমিক সোশ্যাল অ্যান্ড সরি স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং এর এটা পরোক্ষভাবে আছে। মাদার অ্যান্ড চাইল্ডহুড কেয়ার দেখবে, চাইল্ডহুড কেয়ারে আর্লি চাইল্ডহুড এডুকেশন ফান্ডামেন্টাল রাইট করে দিয়েছে। সো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস এর সঙ্গে আমাদের এই কটা মিলের জায়গা আছে। ইউনাইটেড নেশনস এর আর্টিকেলস গুলো এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের আর্টিকেল না, ইউএন আর্টিকেল অফ ফান্ডামেন্টাল রাইটস অফ হিউম্যান রাইটস। এগুলো মনে রাখার কোনো দরকার নেই, খালি যে যে জায়গাগুলো আমাদের মেলে না সেই জায়গাগুলো একটু মনে রাখবে। ডিগনিটি ব্যাপারটা পুরোপুরি বলা নেই ডাইরেক্টলি, স্লেভারি ব্যাপারটা ডাইরেক্টলি বলা নেই, রাইট টু প্রপার্টিটা আমাদের এখন আর নেই, ঠিক আছে। ইকোনমিক রাইটস বলে আমাদের কিছু নেই, রাইট টু লাইভলিহুড আছে, আমি ফ্রি যে কোনো কাজ করতে, কিন্তু ইকোনমিক রাইটস দ্যাট স্টেট গ্যারান্টিজ মাই ইনকাম সেই ব্যাপারটা নেই, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারলে? একটু ডিটেলসে যাচ্ছি চলো একবার কিছু কিছু করে নিই। 1 নম্বর এমসিকিউ, 1 নম্বর এমসিকিউ, উত্তরটি দাও। ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল। ডি নম্বরটা উত্তর, একটু আগে পড়েছি, প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সির সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটস ইয়ে হতে পারে, খর্ব হতে পারে, অথবা কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেক করে তখন প্রেসিডেন্টস রুল আসবে, তখন ফান্ডামেন্টাল রাইটসটা সাসপেন্ড হতে পারে, ঠিক আছে। এখানে 2/3 মেজরিটি এটা হতে পারে না, এনি সার্কামস্ট্যান্স তো এমনি হতে পারে না। খালি ন্যাশনাল এমার্জেন্সি এটা 3 নম্বরটা রাইট, কিন্তু 3 নম্বরে 4 নম্বরটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য 4 নম্বরটা আনসার। 2 নম্বর প্রশ্ন, ডব্লিউবিসিএস মেইনস 2016, আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইটস এটা ফার্স্ট কবে হয়েছিল? ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল, নেহেরু কমিটি রিপোর্ট 1928, তারপরে আইএনসি করাচি সেশনে 1931 ওটা অ্যাবজর্পশন হয়। 3 নম্বর প্রশ্ন, আর্টিকেল 12 থেকে 35 কি? খুব ভালো করে পড়ে প্রশ্নটার উত্তর দাও। অ্যাবসলিউটলি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, অ্যাবসলিউটলি ফ্লেক্সিবলটা নয়, কিছু কিছু সময় এটা রিজিডও আছে, ফান্ডামেন্টাল রাইটস এর কিছু রিজিডিটিও আছে। ক্যান বি অ্যামেন্ডেড, হ্যাঁ এটা রাইট, অ্যামেন্ডমেন্ট করা যায় ফান্ডামেন্টাল রাইট। নট জাস্টিসিয়েবল, এটা রং, জাস্টিসিয়েবল আমি কোর্টকে অ্যাপ্রোচ করতে পারি, ক্যান নট বি অ্যামেন্ডেড এটা রং, তার মানে বি নম্বরটা আমার উত্তর। 4 নম্বর প্রশ্ন, আমরা কোথা থেকে নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্টটা? ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি ওয়েল। হ্যাঁ সবাই উত্তর দিয়েছো, অনেকে উত্তর দিয়েছো। 4 এর বি, হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে, 10 সেকেন্ড, তার বেশি না, খালি আগের দুটো স্লাইডের উপরেই তো জিজ্ঞেস করছি। 5 নম্বর, আর্টিকেল কত থেকে কত ফান্ডামেন্টাল রাইটস মেইনস 2022 এসেছিল, আর্টিকেল কত থেকে কত? এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি ওয়েল, প্রচুর ছেলে উত্তর দিচ্ছ। আর্টিকেল 12 থেকে 35। 6 নম্বর, কোনটা কারেক্ট এগুলোর মধ্যে, প্রথম দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট?
প্রথমটা বলছে আর্টিকেল 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট নিয়ে ডিল করে। সেকেন্ডটা বলছে রাইট টু প্রপার্টিটা আমাদের এখন একটা ফান্ডামেন্টাল রাইট। কোনটা হবে? প্রথমটা আর্টিকেল 12 থেকে 35 আর পার্ট 2 অফ দি কনস্টিটিউশন। না, পার্ট 2 অফ দি কনস্টিটিউশন বলেছে। ফান্ডামেন্টাল রাইট কিসে আছে? পার্ট 3 তে আছে। ভেরি গুড, পার্ট 3 তে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা আছে। তার মানে প্রথমটা কিন্তু আমার রং, সেকেন্ডটা তো এমনি রং আমি জানি। তার মানে ডিটা আমার উত্তর। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর, আমাদের কটা ফান্ডামেন্টাল রাইটস আছে? আমাদের কটা ফান্ডামেন্টাল রাইটস আছে? এই 7টা কেন? 6টা হবে তো। আগে 7টা ছিল, এখন রাইট টু প্রপার্টি চলে গেছে। আচ্ছা, 8 নম্বর, কোন সালে কংগ্রেস রেজলিউশনটা পাস করেছিল? ফান্ডামেন্টাল রাইটস এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি, করাচি সেশন, এসবিপি প্রেসিডেন্ট। এসবিপি মানে সর্দার বল্লভভাই পাটেল প্রেসিডেন্ট। কোন সালে পাস করেছিল? লাহোর সেশন, 1931। 9 নম্বর প্রশ্ন, ভেরি গুড, যারা উত্তর দিচ্ছ খুব ভালো, যারা উত্তর দিচ্ছ না চেষ্টা করো উত্তর দেওয়ার। কোনটা নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস? নট ইনক্লুডেড বলেছে। ভেরি গুড, ইকোনমিক রাইটস। ইকোনমিক রাইটসটা রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এটা কিন্তু আমাদের ইনক্লুডেড নেই। এক্সট্রিমলি ওয়েল। আমরা ডাব্লিউবিসিএস গুলো আগে দেখে নিই। দেখো, গত বছর প্রিলিমসেই এসেছিল। রিজনেবল রেস্ট্রিকশন কে ইম্পোজ করতে পারে? এই পাওয়ারটা কাকে দেয়া আছে? রিজনেবল রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইটস কে ইম্পোজ করতে পারে? এই পাওয়ারটা কাকে দেয়া আছে? রিজনেবল রেস্ট্রিকশন একটু আগেই পড়েছি। ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল। এই এত ছেলে মেয়ে ক্লাস করছো, খালি 12-14 জন উত্তর দেবে কেন? 1/3 উত্তর দাও, বাকি 2/3 চুপচাপ মানে আই এম নট সেইং ইউ, বাট অ্যাটলিস্ট ট্রাই। আমি যারা উত্তর দিচ্ছে তারা মানে প্রত্যেকে যারা ওই ওই 12-14 জনই উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমি চাই নতুন হও পুরনো হও প্রত্যেকেই তো রিপিটার, কেন পারবে না? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, পার্লামেন্ট তো ডিসিশন নিল রিজনেবল রেস্ট্রিকশন, কিন্তু এটার সঙ্গে একটা ব্যাপার আছে, জেআর আছে, মানে জুডিশিয়াল রিভিউ এ সাবজেক্টেড। মানে পার্লামেন্ট বললো তুমি ফ্রিলি মুভ করতে পারবে না অ্যাক্রস ইন্ডিয়া। আমার রাইট টু মুভমেন্ট আছে, ফ্রিডম এন্ড মুভমেন্ট রাইটস আছে আমার অ্যাক্রস ইন্ডিয়া। পার্লামেন্ট বললো না না ভাই, তুমি জম্মু কাশ্মীরে যেতে পারবে না, এখন সময় খারাপ, তুমি পারবে না। তুমি যেরকম আরজি করের সামনে যেতে পারছো না, সেরকম কোথাও তোমার মুভমেন্ট রেস্ট্রিক্ট করলো, তখন তুমি কোর্টে যেতে পারো ফর এ জুডিশিয়াল রিভিউ। কোর্ট কিন্তু বলবে যে হ্যাঁ, পার্লামেন্ট তো এমনি হট করে তোমায় বলতে পারে না, পার্লামেন্ট ল এনে অ্যামেন্ডমেন্ট এনে বলবে তোমার। ঠিক আছে, তখন যে আর তুমি জুডিশিয়াল কোর্ট ইজ ইট ইজ দিস অ্যামেন্ডমেন্টস অল নিউ লস আর সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ। মাথায় রাখবে, সেই জন্য কোর্ট, সুপ্রিম কোর্টকে গার্জিয়ান অফ দি ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার ইউপিএসসি 2017-র একটি, ইউপিএসসি মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন, প্রিলিমসের একটি প্রশ্ন, 11 নম্বর। হ্যাঁ, ইউপিএসসি প্রশ্নগুলো করে নিতে হবে। আরে ওগুলোই তো কপি পেস্ট হবে এরপর। খুব সোজা প্রশ্ন দিয়েছে দেখো। এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি ওয়েল। 6 জন উত্তর দিয়েছো, 6 জনই সঠিক উত্তর দিয়েছো। আরে ইউপিএসসি থেকে ঘাবড়াবার কি আছে? সিটিজেন্স ক্লেম অফ সিটিজেন্স এগেইনস্ট স্টেট, স্টেটের কাছ থেকে ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ইউ আর লেট বাট স্টিল ইউ হ্যাভ গিভেন দ্য রাইট আনসার। সিটিজেন স্টেটের থেকে, এই তো আমরা প্রথম লাইনটাই তো আমরা দেখলাম, এটা এটা তো আমরা প্রথম লাইনটাই দেখলাম। দেখো, ক্লেমস অফ সিটিজেন্স এগেইনস্ট দ্য স্টেট, তাই তো। স্টেট ইজ সাপোজ টু এনশিওর ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স। তার মানে আমাদের ক্লেমস ফ্রম দি স্টেটস, আর ফান্ডামেন্টাল ডিউটিসটা কি? ক্লেমস অফ স্টেট ফ্রম দি সিটিজেন। ঠিক উল্টো, ক্লেমস অফ স্টেট ফ্রম দি সিটিজেন হলে ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, মাথায় রাখবে, কিছু কিছু টার্মিনোলজি আছে, ওইগুলোই পরীক্ষায় আছে। আচ্ছা, চলো।
এইটা করো, 2011 প্রশ্ন। ইউনিভার্সাল দেখো, বলেছিলাম ইউনাইটেড নেশনস রিলেটেড কোশ্চেন ইউপিএসসি তে আসবে। রাইট রাইট টু রাইট টু এডুকেশন আছে আমাদের, তো আছে তো ফান্ডামেন্টাল রাইটসে, নতুন করে ইনক্লুড করা হয়েছে না? রাইট টু এডুকেশন তো আমাদেরও আছে, তাই না? এই তো এখানে তো দেয়া আছে দেখো, এক্সট্রিমলি ওয়েল, একজন খালি সঠিক উত্তর দিয়েছে। এই দেখো কি কি আছে দেখো, আমরা হিউম্যান, এই তো এইমাত্র তো পড়লাম চ্যাপ্টারটা। আমাদের ইউডিএইচআর এর মধ্যে এডুকেশন আছে, রাইট টু এডুকেশন আছে, আমাদেরও কিন্তু রাইট টু এডুকেশন আমাদের একটা কিন্তু প্রভিশন ফান্ডামেন্টাল রাইটসে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সেস টু পাবলিক সার্ভিসেস, অ্যাক্সেস টু পাবলিক সার্ভিসেস আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে রয়েছে, সেটা আমরা দেখাবো পরবর্তীকালে আর ইয়েতে। রাইট টু ফুড, রাইট টু ফুড মানে বেসিক নেসেসিটিস যেটা রয়েছে সেটা পরোক্ষভাবে রয়েছে, কিন্তু আছে আমাদের, সেটা পরোক্ষভাবে রয়েছে, সেটা ডাইরেক্টলি বলা নেই যে স্টেট তোমাকে ফিড করতেই হবে বাধ্য, বাট রাইট টু ফুড, আমার রাইট টু ফুড সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে কিন্তু ট্রিপল 1 2 3 তিনটেই কিন্তু ইউএনডিসি ইউএনএইচআরসির আন্ডারে আমাদের কারেক্ট, ঠিক আছে? 15 নম্বর, কোন কোন রাইট গুলো সাসপেন্ড হয় না এমার্জেন্সির সময়? লাস্ট বছর ইউপিএসসি সিডিএস এ এসেছিল, এই গত বছর, কোন কোন রাইট গুলো এমার্জেন্সির সময় সাসপেন্ডেড হয় না? ভেবে বলো, হ্যাঁ এটা চট করে বলতে হবে। কোন কোন রাইটস গুলো এমার্জেন্সির সময় সাসপেন্ডেড হয় না? আর্টিকেল 2021, ভেরি গুড। আর্টিকেল 20 কি বলছে? সেলফ ইনক্রিমিনেশন এবং কনভিকশন ফর অফেন্সেস এর বেলায় কিন্তু আমার পার্সোনাল ডিফেন্ড করার রাইটটা খর্ব হবে না। মানে আমি যদি সেলফ ইনক্রিমিনেশন, ঠিক আছে, প্লাস কনভিকশন ফর অফেন্সেস, স্টেট যদি আমায় অ্যারেস্ট করে, আমার নিজেকে ডিফেন্ড করার রাইটটা কিন্তু চলে যাবে না, সেইটা সাসপেন্ড হবে না, সেটা থাকবে, ঠিক আছে? তার মানে আর্টিকেল 20 এটা বলছে, এটা কোন আর্টিকেলটা বলছে? এটা বলছে আর্টিকেল 20, ঠিক আছে? পরবর্তী কালে আমরা পড়ব। আর একটা কি এখানে কারেক্ট অপশনটা এটাই, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ অফেন্সেস। আরেকটা কি রাইট আমার যায় না? আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21টা খর্ব হয় না, যেখানে বলছে রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি, এটা কিন্তু খর্ব হয় না। এই দুটো কিন্তু এমার্জেন্সি প্রভিশনেও খর্ব করা যায় না, মাথায় থাকবে। বাকি কনস্টিটিউশনাল রেমেডি, সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা, ইকুয়ালিটি বিফোর ল, রাইট টু মুভ ফ্রিলি, এটা তো সব থেকে আগে খর্ব হয়। বেরোতে দেয় না, এ করতে দেয় না, রেস্ট্রিকশন থাকে, জড়ো হতে যায় না, রাইট টু অ্যাসেম্বলি, এগুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটি প্রশ্ন দিচ্ছি তোমাদের। আচ্ছা, এই স্লাইডটা থেকে না দেওয়াই ভালো, এই স্লাইডেও খুব একটা প্রশ্ন নেই। 22 নম্বর প্রশ্নটা কর। আমরা কি ফান্ডামেন্টাল ডিউটিস এনফোর্সেবল মানে কি? যদি খর্ব হয় তাহলে আমি কোর্টে যেতে পারি যে আমাকে এটা দিতে, আমার এটা এনশিওর করতে হবে, ঠিক আছে? আমি আই ক্যান, সিটিজেন ক্যান অ্যাপ্রোচ দি কোর্ট, দ্যাট ইজ এনফোর্সেবিলিটি অফ এ ল। ফান্ডামেন্টাল রাইটস যদি খর্ব হয় তাহলে আমি কোর্টকে অ্যাপ্রোচ করতে পারি। ডিরেক্টিভ প্রিন্সিপালস খর্ব হলে বলা নেই, কারণ ওটা আমার অধিকারই নয়, ওটা খর্ব হবে কি? প্রিয়াম্বেল ইজ নট মাই রাইট, ঠিক আছে? আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর গার্জিয়ান কাকে বলা হয়?
ফান্ডামেন্টাল রাইটস এর গার্জিয়ান কাকে বলা হয়? ভেরি গুড, ভেরি গুড। এই না, পার্লামেন্ট না, পার্লামেন্ট ক্যান মেক দ্য লস। পাওয়ার টু পার্লামেন্ট দেয়া হয়েছে, হু ক্যান মেক দ্য লস। বাট গার্জিয়ান কনসেপ্টটা এসছে যদি আমার ফান্ডামেন্টাল রাইটটা খর্ব হয়, কে খর্ব করবে? স্টেট খর্ব করবে। তার মানে ডিসপিউট কার কার মধ্যে? স্টেটের মধ্যে আর আমার মধ্যে, সিটিজেনের মধ্যে। তখন এইটা ডিসপিউটটা কে মেটাবে? ডিসপিউটটা মেটাবে সুপ্রিম কোর্ট। তাই জন্য সুপ্রিম কোর্টকে গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বলা হয়। ঠিক আছে? আচ্ছা, চলো 25 নম্বর প্রশ্ন, উক্তি নিয়ে প্রশ্ন। উক্তি, প্যাক্ট উইথ সিভিলাইজড ওয়ার্ল্ড। প্যাক্ট উইথ সিভিলাইজড ওয়ার্ল্ড কে বলেছিল? শাহরুখ খান। একটু আগে বললাম না, কোর্টস এর মধ্যে শাহরুখ খান, SRK, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভেরি গুড, ভেরি গুড। চলো, এটা দেখো তো, তামিলনাড়ু PSC তে এসেছিল 2022-এ। কোন কোন অপশন গুলো কারেক্ট সেটা চুজ করতে বলেছে। কোন কোন অপশন গুলো কারেক্ট সেটা চুজ করতে বলেছে। দেখো, আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এটা তো কারেক্টই। 4 নম্বরটা তো কারেক্ট। ঠিক আছে, তার মানে এই তিনটে তো কাটা। 4 নম্বরটা কারেক্ট মানে এই তিনটে কাটা। এই তিনটে অপশন তো হবে না, আর তো বাকি তিনটে অপশন আমাকে ভাবতেই হবে না, তাই না? অপশন নাম্বার টা দিয়ে দিলেই হবে। বাট তাও বলছি, ম্যাগনা কার্টা তোমরা একটু আগেই পড়েছো, অ্যাডজেক্টিভ ইজ ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন, কনসাইস অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন। এখন দেখো ব্যাপার, প্রিয়াম্বেলটাকেও সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, আবার অনেকে DPSP থেকে কনসাইন্স অফ দি কনস্টিটিউশন বলে, অনেক কিছু আছে এর মধ্যে। বাট আমি যেটা প্রশ্ন দেখে আমি যেটা লিড থাকবে, সেটাকে আমি দেখবো। বিল অফ রাইটস এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে US এর, এটা আমরা জানি আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, বিল অফ রাইটস থেকে। তো আমার 4 নম্বর অপশনটা কোথাও নেই এটা ছাড়া, আমি এটাতেই দেবো। ওকে, আর আমার এই দুটো আমার ইনফরমেশন আছে, ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, সো আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নিলাম। উই হ্যাভ সিন দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ দি ইয়ে চ্যাপ্টার। আমরা দেখে নিই কোথায় আমরা আছি। জাস্ট একটু হোল্ড করো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনটা। আমরা কিন্তু এই ইন্ট্রোডাকশন এখান থেকে নিয়ে, জাস্ট এখান থেকে নিয়ে আমরা এই অবধি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এই 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 পার্টটা কিন্তু ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এই FR ভার্সেস FD, স্ন্যাপশট, জেনারেশন, এইগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, এবার আমরা একটু ফার্স্ট মুভ করব। দেখো, FR এর একটা স্ন্যাপশট দেয়া আছে। স্ন্যাপশট মানে একটা ছোট্ট স্ন্যাপশট, যে আমাদের 6টা সাবসেকশনসে ফান্ডামেন্টাল রাইটস আছে। একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, একটা রাইট টু ফ্রিডম, একটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, একটা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, একটা কালচারাল এবং এডুকেশনাল রাইটস, আর একটা আমার রাইট যদি ফান্ডামেন্টাল, এই 5টা যদি খর্ব হয় আমি কার কাছে যাব? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আর এটা হচ্ছিল এই 5টা যদি খর্ব হয় আমি কার কাছে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, এই হচ্ছিল আমার মোদ্দা কথা। এর মধ্যে অনেক কিছু দেয়া আছে, যে কোন আর্টিকেলটা কোনটা, কি কি হ্যান ত্যান, এইসব অনেক কিছু দেয়া আছে। ঠিক আছে, এইখানে এক একটা জায়গায় হাইলাইট করা আছে। দেখো, এক একটা ইয়েগুলো বোল্ডে করা আছে, 15, 16, 19, 29, 30। তার মানে এই পার্টগুলো ফরেনারদের অ্যাভেলেবেল নেই। মানে সিটিজেন ভার্সেস ফরেনার যে পার্টটা আছে, ভার্সেস এলিয়েন বলে অনেকে, অনেকে ফরেনার, আমি ফরেনারই বলছি। সিটিজেন, সিটিজেন ভার্সেস নন সিটিজেন, নন সিটিজেন্সের এই 5টা পার্ট কিন্তু অ্যাভেলেবেল নেই। তারা কিন্তু নো ডিসক্রিমিনেশন, তাদের রাইট নেই। ইকুয়াল অপরচুনিটি তারা পাবে না ইন্ডিয়ানসের ক্ষেত্রে। তাদের এই প্রথম ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডমের 6টা ফান্ডামেন্টাল রাইটস নেই। এলিমেন্টারি, সরি এটা নয়, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, মাইনরিটিস, মানে এই দুটোই কিন্তু মাইনরিটি রিলেটেড রাইট। এই দুটোই মাইনরিটি রিলেটেড রাইট, এটা কিন্তু তাদের অ্যাপ্লিকেবল। মাথায় থাকবে তাহলে।
সিটিজেন ভার্সেস নন সিটিজেন একটু আইডিয়া দিলাম, এগুলো তোমরা দেখে নিও, এগুলো অনেক কিছু আছে। এই পার্টটা দেখো, তিনটে জেনারেশন আছে হিউম্যান রাইটস, এটা বইতে চট করে পাবে না। এই তিনটে জেনারেশন অফ হিউম্যান রাইটস এটা বইতে পাবে না, এটা মাথায় রাখো যে কারেল ভাসাক বলে একজন ভদ্রলোক, ভারতীয় ভদ্রলোক এবং স্কলার, সেই তিনটে জেনারেশন আবিষ্কার করেছিল। এটা একটা নতুন অ্যাঙ্গেল ইউপিএসসি তে এমার্জ করেছে, ইউপিএসসি প্রশ্ন থেকে এই অ্যাঙ্গেলটা এমার্জ করেছে। এখন এইগুলো ইউপিএসসি চালায়, মানে ফিউচারে ডাব্লিউবিসিএস এ চলবে। ফার্স্ট লেয়ারটা হচ্ছিল তিনটে জেনারেশন, ও বলছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর তিনটে জেনারেশন আছে। প্রথম জেনারেশনটা কি, আমাদের সিভিল এবং পলিটিক্যাল রাইটস, ঠিক আছে। সিভিল রাইটস মানে আমাদের রাইট টু মুভ ফ্রিলি, মানে রাইট টু অ্যাসেম্বল, এরকম অনেক সিভিল রাইটস আছে। এবং পলিটিক্যাল রাইটস কি, আমরা বিভিন্ন পজিশনে যেতে পারি, মানে পজিশনের জন্য ভিপি প্রেসিডেন্ট কন্টেস্ট করতে পারি, আমরা যে কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশনস নিতে পারি, এবং অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি রাইটস আছে, মানে ভোটিং রাইটস আমাদের আছে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, ফার্স্ট জেনারেশন অফ রাইটস। সেকেন্ড জেনারেশন অফ রাইটস কি, সেকেন্ড জেনারেশন অফ রাইটসটা হচ্ছিল আমাদের ইএসসি। ইএসসি মানে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, যদিও ইকোনমিক রাইটসটা ডিরেক্টলি ভারতবর্ষে কিন্তু খাটে না, ঠিক আছে। আচ্ছা, থার্ড কি, আমাদের হিউম্যান রাইটস এবং ব্রাদারহুড হচ্ছিল থার্ড লেয়ার অফ রাইটস। এইটা ডাব্লিউবিসিএস এ এখনো টাচ করেনি, বাট ইউপিএসসি কিন্তু টাচ করেছে। সো ইফ ইউ লাইক, জাস্ট একটা আইডিয়া দিলাম, হঠাৎ করে কারেল ভাসাকের নামটা মনে রাখতে পারো, আর তিনটে লেয়ারে কি কি রাইটস আছে একটুখানি মাথায় যাতে ব্যাক অফ দি মাইন্ডস থাকে। এখানে অনেক ডিটেলে দেয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা চলো, হুইচ ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, এই পার্টটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের ফান্ডামেন্টাল রাইট কোনটা কোনটা নয়। প্রথমটা হচ্ছিল রাইট টু ভোটটা একটা ফান্ডামেন্টাল রাইট না, ওটা একটা সিভিল রাইটস, ঠিক আছে, অ্যাডাল্ট সারফ্রেজ সিভিল রাইটস। এবার রাইট টু ভোটের মধ্যে, যদিও এটা ফান্ডামেন্টাল রাইটস নয়, কিন্তু এখানে বলা আছে যে এটা কি ধরনের রাইটস, এটা কি লিগাল রাইটস, না এটা কি সিভিল রাইটস, হ্যাঁ বলতে পারো, বাট ফুল ফ্লেজেড নয়। এটা কি পলিটিক্যাল রাইটস, না এটা পলিটিক্যাল রাইটস নয়, এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের রাইট, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছিল, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরেকটা জিনিস কি মনে রাখতে হবে, যে যদি কেউ জেলে থাকে কিংবা আন্ডার ট্রায়াল হয়, তার কিন্তু রাইট টু ভোটটা অ্যাপ্লিকেবল হবে না। নো পারসন শ্যাল ভোট অ্যাট অ্যান ইলেকশন, যদি সে প্রিজনে থাকে অথবা তাকে লফুল কাস্টাডিতে নেয় পুলিশ। লফুল কাস্টাডি, নট আনলফুল কাস্টাডি, মানে আন্ডার ট্রায়ালে যদি থাকে বা প্রিজনে থাকে, তার কিন্তু ভোটিং রাইটস থাকে না, মাথায় থাকবে, এটা কিন্তু প্রশ্নে আসে। সেকেন্ড হচ্ছিল রাইট টু প্রপার্টি, অরিজিনাল আমাদের 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল, এটা তার মধ্যে একটা আর্টিকেল 19 এবং আর্টিকেল 19F1F এর মধ্যে ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটি রিপিল করে দেওয়া হয়েছে এবং এটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এইটা এখন একটা কি রাইট, দিস ইজ জাস্ট এ লিগাল রাইট, মনে রাখবে। রাইট টু প্রপার্টি মানে আমার প্রপার্টিটা যাতে স্টেট নিয়ে না নেয়, যদিও নিয়ে নেওয়ার জায়গা আছে, অনেক অনেক গ্রাউন্ডস আছে, বাট এটা এখন একটা কনস্টিটিউশনাল লিগাল রাইট, নো মোর দ্যান দ্যাট, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা দেখে নিও। একটা পার্ট ইম্পর্টেন্ট, ইকোনমিক ইকুয়ালিটি ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। আমি বলতে পারি না যে আম্বানির ছেলের 2,500 কোটি টাকায় বিয়ে করেছে, তো আমার ছেলেরও কিছুটা 500 কোটি টাকায় বিয়ে দিক স্টেট, ঠিক আছে। সো এটা আমি বলতে পারি না, মানে ইকোনমিক ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি সম্পর্কে আমার কিন্তু কোনো রকম ফান্ডামেন্টাল রাইট নেই। ক্লিয়ার? কোন কোনগুলো ফান্ডামেন্টাল রাইট না, মানে রাইট টু ভোট, রাইট টু প্রপার্টি, ইকোনমিক ইকুয়ালিটি, আর রাইট টু ভোটে প্রিজনে যারা আছে, আন্ডার ট্রায়াল যারা আছে, তারা দিতে পারবে না,
আর রাইট টু প্রপার্টিটা 44th অ্যামেন্ডমেন্টে অ্যামেন্ড করা হয়েছে এবং সেটি এখন একটি লিগাল রাইট। ব্যাস এইটুকুনি মনে রাখলে এর মধ্যে থেকেই প্রশ্নগুলো আসবে। ক্লিয়ার? আচ্ছা, চলো 1 নম্বর প্রশ্নটি করো। কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? ভেরি গুড, ভেরি গুড। আনসার হচ্ছিল রাইট টু ভোট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট বাট এ কনস্টিটিউশনাল ওয়ান। তার মানে এটা কারেক্ট, ফান্ডামেন্টাল রাইট নয়, কনস্টিটিউশনাল রাইট বা লিগাল রাইট। প্রিজনার্স এবং আন্ডার ট্রায়ালস এর কোনো ফান্ডামেন্ট রাইট টু ভোট নেই, এটাও কারেক্ট। তার মানে বোথ আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী সেকশনটায় যাই, সিটিজেন্স ভার্সেস ফরেনার্স। আমি অনেক কিছু এখানে দিয়েছি, একটা টেবিল দিয়েছি, এই টেবিলটা খালি ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে রাখতে চাও এই পার্টটা মনে রেখো। আমি প্রথমেই বলেছি, কি বলেছি, যে 15, 16, 19, 29, 30, 29 আর 30টা হচ্ছিল রাইট অফ মাইনরিটিস। এটা তো নেই, ভুলে যাও। 29, 30 রাইট অফ মাইনরিটিস ভুলে যাও। 15, 16, 19-এ কি দেওয়া আছে, হাইলাইট করা আছে। 15-তে কি আছে, নো ডিসক্রিমিনেশন, এটার কোনো রাইট নেই। ডিসক্রিমিনেট হতে পারে, সিটিজেন্স ফরেনার্সদের সাথে ডিসক্রিমিনেশন হতে পারে। 16 নম্বর হচ্ছিল ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এখানেও ডিসক্রিমিনেশন থাকতে পারে। 19 নম্বর, 6টা যে মেজর আমার ফ্রিডম রাইটস রয়েছে, রাইট টু ফ্রিডম রয়েছে, স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশনস, সেই রাইটস গুলো কিন্তু ওদের নেই। ওদের কিন্তু মাথায় রাখবে এলিমেন্টারি এডুকেশন পাওয়ার একটা রাইট আছে, আমাদেরও যেমন রাইট আছে, ভারতবর্ষে এসে ওদেরও রাইট আছে। প্রোটেক্ট এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেকশন, এগুলোর রাইট আছে। ঠিক আছে, সো আদার রাইটস গুলো রয়েছে 2 নম্বর স্লাইডের মধ্যে। এই দুটো স্লাইড, এই দুটো রাইটস, মাইনরিটি রাইটস গুলো কিন্তু আমাদের আছে, কিন্তু ওদের নেই। ঠিক আছে, বাকি সব রয়েছে ওদের। ঠিক আছে, সিটিজেন্স ভার্সেস নন সিটিজেন্স। চলো প্রশ্নপত্র করে নি। 1 নম্বর, মেইনস 2018 এসেছিল। পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 2022 বলেছে। 2022 হচ্ছিল 19 নম্বর, হচ্ছিল আর্টিকেল এইটা, আর 22 হচ্ছিল এইটা। 22 হচ্ছিল অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, দুজনেরই অ্যাপ্লিকেবল আছে। 20 নম্বর হচ্ছিল রেসপেক্ট অফ কনভিকশন, দুজনেরই কিন্তু রাইটস আছে। এবার উত্তরটা দাও। দিস রাইটস আর অ্যাভেলেবল টু কার? দেখিয়ে দিলাম তো, ভেরি গুড, ভেরি গুড। সিটিজেন্স অ্যান্ড নন সিটিজেন্স দুজনেরই কিন্তু রাইটস আছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটির উত্তর দাও। অ্যাভেলেবল টু নন সিটিজেন্স, নন সিটিজেন্স এর কোন রাইটটা অ্যাভেলেবল আছে? ফ্রিডম অফ স্পিচটা কি আছে? না, 6টা রাইটস তো নেই। ঠিক আছে, নন ডিসক্রিমিনেশন আছে? না, ডিসক্রিমিনেট করতে পারে। তাই তো, তার মানে আমি অ্যাটলিস্ট বাকি দুটো যদি আমি নাও জানি, 1 আর 4টা কিন্তু হবে না। তার মানে আমার কোন কোন পার্টটা কাটা, আমার কোন কোন পার্টটা কাটা, 1 আর 4টা কিন্তু কাটা। এই একটা এখানে আছে, এখানে 4 আছে, 1 আছে, মানে এইটাও কাটা। এবার প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এবং কনসাইজ, এই দুটোই কিন্তু ওদের রাইট আছে। এই দুটো কোন আর্টিকেলে? সেলফ ইনক্রিমিনেশন এবং কনসাইজ, এগুলো দেখো পরের পাতায় রয়েছে। এই যে সেলফ ইনক্রিমিনেশন অ্যান্ড কনসাইজ, 25 নম্বর। ঠিক আছে, সো তার মানে এখানে 2 and 3 দুটোই কিন্তু আমার কারেক্ট। চলো পরবর্তী,
এগুলো কিচ্ছু করতে হবে না, নিজেরা দেখে নিও। এইবার আমরা লাস্ট লেগ অফ দি আজকের ক্লাস, যেখানে আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 দেখবো। দেখো খুব সুন্দর উপায় আর্টিকেল 12টা। আর্টিকেল 12টা কি নিয়ে ডিল করে? একটা জিনিস নিয়ে ডিল করে, অনলি ওয়ান জিনিস, যে স্টেট কাকে কাকে আমরা স্টেট বলবো। এই যে ভারতবর্ষ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি একটা স্টেট বলা হয়, এই স্টেটটা কে? স্টেট বলতে কাকে কাকে বুঝি আমরা? দুটো পার্ট, গভর্নমেন্টের লেজিসলেটিভ পার্ট, লেজিসলেচার একটা পার্ট। লেজিসলেচার মানে লোকসভা, রাজ্যসভা এবং স্টেট লেজিসলেচার গুলো, স্টেটের যে বিধানসভা গুলো আছে সেইগুলো, ঠিক আছে। আর সেন্ট্রাল লেজিসলেচার হচ্ছিল লোকসভা, রাজ্যসভা। এবং এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে যারা রূপায়ণ করবে লস গুলো। তার মানে লেজিসলেটিভ অর্গান আর এক্সিকিউটিভ অর্গানের আন্ডারে যারা যারা পড়ে, ঠিক আছে, যারা আইন বানাবে এবং যারা আইনের রূপায়ণ করবে। যারা আইনের রক্ষা করবে তারা কিন্তু নয়। মানে এই লেজিসলেটর, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, জুডিশিয়ারি হচ্ছিল আইনের রক্ষাকর্তা, লেজিসলেচার হচ্ছিল আইন প্রণয়ন করে, তৈরি করে, এক্সিকিউটিভ হচ্ছিল আইনটাকে এক্সিকিউট করে। এই দুজনকে আমরা স্টেট বলে গণ্য করব, জুডিশিয়ারিকে কিন্তু আমরা স্টেট বলে গণ্য করব না। এইটাই কিন্তু পরীক্ষায় আছে। এই পুরো আর্টিকেলটায় স্টেট কাকে বলো ওইটাই বলা আছে। তাহলে ক্লিয়ার হলো? তার মানে কি কি আসবে এবার তো আমরা যাই যে প্রশ্ন কি কি আছে। ডেফিনেশন অফ স্টেট কোন আর্টিকেলে দেয়া আছে? 12 নম্বর আর্টিকেল। এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ অর্গানস অফ দি গভর্নমেন্ট কামস আন্ডার দিস ডেফিনেশনস, ঠিক আছে। স্টেট লেজিসলেচার গুলো কিন্তু এটা, যেহেতু তারা স্টেট লেজিসলেটিভ অর্গানস অফ দি গভর্নমেন্ট, তারাও কিন্তু এর ভেতর আসবে। সবকটা এক্সিকিউটিভের মধ্যে আমাদের কিন্তু লোকাল যে বডিজ গুলো আছে, মানে স্ট্যাটিউটারি, নন স্ট্যাটিউটারি যে বডিজ গুলো আছে, মানে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন গুলো আছে, এরাও কিন্তু স্টেটের মধ্যে গণ্য হবে। লোকাল অথরিটিজ, এলএসজি, লোকাল সেলফ গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট লেভেল বোর্ড, ট্রাস্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেটের পার্ট, ঠিক আছে। একটা জিনিস এই পয়েন্টটা মাথায় রাখবে, actions of these agencies can be challenged in courts as violating fundamental rights. মিউনিসিপ্যালিটি এসে তোমার বাড়ি ভেঙে দিল, ঠিক আছে, বলল যে এখানে তুমি থাকতে পারবে না, রাইট টু স্টে অর রিসাইড ইন এনি পার্ট অফ ইন্ডিয়া ইজ ইয়োর ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। সো স্টেটের ডেফিনেশন আন্ডারে কারা কারা আসছে বুঝতে পারছো। এইবার একটা আছে ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট, এইটা মাথায় রাখবে, ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট, ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট। ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট মানে স্টেট নিজে তোমার কাছে গেল না, সিবিআই কে পাঠালো, মানে স্টেটের এজেন্সি স্টেটের হয়ে এসছে তোমার পেছনে লাগতে। তুমি তোমার ফান্ডামেন্টাল রাইট খর্ব হচ্ছে, তুমি যেতে পারো কোথায়? যেতে পারো জুডিশিয়ারি, কোর্টের কাছে যেতে পারো। মানে স্টেটের হয়ে স্টেট কোনো একটা আইন ইমপ্লিমেন্ট করছে এবং একটা এজেন্সিকে ধরেছে, একটা প্রাইভেট এজেন্সিকেও ধরেছে, বাট ইফ হি ইজ অ্যাক্টিং ইন দ্য ক্যাপাসিটি অফ অ্যান রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট, তাহলেও কিন্তু তাকে স্টেট বলে গণ্য করা হবে, তার অ্যাকশনস গুলোকে স্টেটের অ্যাকশনস বলে গণ্য করা হবে। দ্যাট ইজ দ্য জুডিশিয়াল অবজারভেশন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে জুডিশিয়ারি ইজ নট এ স্টেট, বাকি সব স্টেট, ঠিক আছে। আচ্ছা চলো, এখানে অনেক কিছু আছে এবং এখানে একটি কেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরডি শেটি ভার্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ দি অথরিটি। আচ্ছা এটা আমি বলতে ভুলে গেছি, দেখো স্টেট তো আমরা একটা তো বুঝলাম যে স্টেটের ডেফিনেশনটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল স্টেটের ডেফিনেশন তো বুঝলাম, ঠিক আছে, আমি এজেন্সি ও স্টেটের, স্টেটের এই কেসটা হয়েছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এগেনস্টে।
আরডি শেট্টি কেস, এই লোকটি কেস করেছিল কার বিরুদ্ধে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং সে বলছে এয়ারপোর্ট অথরিটি ইজ স্টেট, ইট ইজ নট আউট অফ দি ডেফিনেশন অফ স্টেট। এবং কোর্ট তখন 1 2 3 4 5 6 ছটা জিনিস দিয়ে বিচার করেছিল যে সে ইনস্ট্রুমেন্ট অফ দি স্টেট আর এজেন্সি অফ দি স্টেট কিনা। সেই ছটা জিনিস কি কি এখানে বলা রয়েছে। 1 নম্বর হচ্ছিল ফান্ডিং, স্টেট ফান্ড করেছে কিনা, ওই এয়ারপোর্ট অথরিটির ফান্ডিংটা স্টেট ফান্ডিং করেছে কিনা ওই অথরিটিটা ফর্ম করতে বা চালাতে। এয়ারপোর্ট অথরিটির উপর কোনো কন্ট্রোল আছে কিনা, মানে এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টরটা কে অ্যাপয়েন্ট করে? স্টেট অ্যাপয়েন্ট করে, তার মানেই কন্ট্রোল আছে। ঠিক আছে। অডিট ম্যান্ডেটারি কিনা ক্যাগের, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অডিটটা কি এয়ারপোর্ট অথরিটির ম্যান্ডেটারি? ইয়েস, তার মানেই স্টেটের কন্ট্রোল আছে, তার মানে ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অর এজেন্সি অফ দি স্টেট। ফাংশনাল ক্যারেক্টার, ফাংশনাল ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? ফাংশনাল ক্যারেক্টার বলতে আমরা বুঝি, দেখো এখানে লেখা আছে ফাংশনাল ক্যারেক্টার বলতে এই এজেন্সিটা যে ফাংশনস গুলো করছে, যে কাজগুলো করছে, সেই কাজগুলো কি গভর্নমেন্টের করা উচিত? পাবলিক ইম্পর্টেন্সের কাজ কি? আপাদ জনতার কাজ কি এটা? এবং ক্লোজলি রিলেটেড টু গভর্নমেন্ট ফাংশনস। বলছে হ্যাঁ, এয়ারপোর্ট অথরিটির কাজটা কিন্তু ক্লোজলি রিলেটেড টু গভর্নমেন্ট ফাংশনস। তার মানে AI's functional character is governmental in essence। এই অবজারভেশনটা সুপ্রিম কোর্ট করেছে। নেক্সট করেছে পেডিগ্রি। পেডিগ্রি মানে ফার্স্টে বলছে যে LIC কি স্টেটের, বলছে যে হ্যাঁ ভাই পেডিগ্রি দেখো LICর ফরমেশনটা কিভাবে হয়েছে। পেডিগ্রি মানে ফরমেশন, মানে ওটা আগে কি ছিল, স্টেট এন্টারপ্রাইজ ছিল কি এখন স্টেক বেচে দিয়েছে সেটা আলাদা কথা, আগে কি ছিল, কিভাবে জন্ম হয়েছে, পেডিগ্রিটা দেখো। একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ছিল, সেটাকে অটোনমাস করে আলাদা করেছে এখন, কিন্তু অরিজিনালি কি ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্ট হচ্ছিল কোন স্টেট প্রোটেকশন আছে কিনা। কোল ইন্ডিয়া বলছে ভারতবর্ষের বড় বড় গভর্নমেন্ট লাইসেন্সড খনিগুলি কোল ইন্ডিয়া খনন করবে, তাছাড়া রাইটস কারণ নেই, মানে মোনোপলি রাইটস। রেলওয়ে স্টেট প্রোটেকশন আছে, অন্য কোনো প্রাইভেট পার্টি রেলওয়ে চালাতে পারবে না, মানে স্টেট প্রোটেক্ট করে রেখেছে, স্টেট প্রোটেক্ট করে রেখেছে টু গিভ মোনোপলি। বুঝতে পারছো সেটা আছে কিনা? তাহলে কোর্ট কি কি ব্যাপারে বিচার করবে, এই ছটি যে ক্রাইটেরিয়া আছে, এই ছটি ক্রাইটেরিয়ার ব্যাপারে কোর্ট কিন্তু বিচার করবে। এই কেসটা এখানে এন্টায়ারলি দেয়া আছে। আমি আগেই বলেছি তোমাদের যে আমরা যখন পড়বো, তোমরা যখন পড়বে, হোয়াইট বোর্ডে একটু দেখাচ্ছি, একটা আর্টিকেল যদি আমি এখানে দেখি, একটা আর্টিকেলের কিন্তু অনেক কিছু দেখতে হয়। আর্টিকেলের প্রভিশনসটা তো দেখবে, একটা পজিটিভ প্রভিশনস থাকে, একটা নেগেটিভ প্রভিশনস থাকে, এক্সেপশনস থাকে। নেগেটিভ প্রভিশনস মানে এক্সেপশনস। তারপরে আর্টিকেলসটার আজ পর্যন্ত কত অ্যামেন্ডমেন্টস হয়েছে, কতগুলো অ্যামেন্ডমেন্টস হয়েছে, অ্যামেন্ডমেন্টসে কোন কোন ক্লজগুলো অ্যাড হয়েছে, কোন কোন ক্লজগুলো মাইনাস হয়েছে। তারপরে এই যে অ্যামেন্ডমেন্টস গুলো হলো, এর সঙ্গে কোন রকম কেস জড়িত কিনা, ইফ এনি কেসেস আর অ্যাসোসিয়েটেড উইথ ইট, উইথ দিস আর্টিকেল। যেমন এই ক্ষেত্রে দেখলাম আমরা আরডি শেট্টি ভার্সেস এয়ারপোর্ট অথরিটিতে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে। কি অবজারভেশন রয়েছে? যে ছটা ক্রাইটেরিয়া, এই ছটা ক্রাইটেরিয়া মিট করা মানেই তুই আর এ পার্ট অফ স্টেট। ঠিক আছে। সো এই রকম ভাবে তোমাদের কিন্তু আর্টিকেলস গুলো, আরেকটা পার্ট আমি বলে দিই, একটা জিনিস আজকেই আমি ভাবছিলাম, সেই জন্য আমি তোমাদের এখানে রেখেছি। দেখো, আমি তো দেখালাম যে একটা আর্টিকেল পড়বে, এবার একটা কনসেপ্ট যদি তোমাদের পড়তে হয়, এই দেখতে পাচ্ছ তো পুরোটা, ইয়েটা ভিজিবল তো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটা পার্ট দেখো,
এখানে বলছে তুমি ধরে নাও এসসি এসটি ওবিসি নিয়ে পড়তে যাচ্ছ, ঠিক আছে? কিভাবে ইউপিএসসি ছেলেরা অ্যাপ্রোচ করে জানো তো? সিভিল সার্ভিস অ্যাপ্রোচ ডব্লিউবিসিএস এর যে অ্যাপ্রোচটা আছে না, সেটা চেঞ্জ হবে। এই যে সিলেবাসটা চেঞ্জ হবে, হঠাৎ করে বলল যে ব্যাকওয়ার্ড ক্লাসেস এর প্রশ্নটা দিয়ে দিল, ব্যাকওয়ার্ড ক্লাস এর ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট ইন্টারভেনশন আজ পর্যন্ত কি কি হয়েছে, এবং গিভ এ ব্রিফ হিস্ট্রি অফ ব্যাকওয়ার্ড ক্লাস ইমপ্রুভমেন্ট ইন ইন্ডিয়া ইন টার্মস অফ সোশ্যাল ইকোনমিক। কোশ্চেনটা পেঁচিয়ে দিয়ে দিল তোমার, ঠিক আছে? ছোট্টর উপর লিখতে হবে, বা 20 নম্বরের প্রশ্ন দিল মেইনসে, ডেসক্রিপটিভ প্যাটার্ন, যেটা 2025 থেকে আসবে সেটা বলছি। এইবার তুমি যখন এসসি ব্যাকওয়ার্ড ক্লাস মানে এসসি এসটি ওবিসি এবং কিছু শিডিউলস এরিয়া রয়েছে, মানে আসামে কিছু শিডিউল এরিয়াস, নোটিফাইড এরিয়াস রয়েছে, সেখানে ট্রাইবালস এবং ইয়া আছে। অ্যাপার্ট ফ্রম এসসি এসটি ওবিসি, ট্রাইবালস এবং শিডিউল এরিয়াস রয়েছে। তোমায় কি পড়তে হবে? অরিজিন থেকে তোমায় ধরতে হবে। বি আর আম্বেদকর, গান্ধীর হরিজন মুভমেন্ট অনেক আগে স্টার্ট হয়েছিল, প্রি ইন্ডিপেন্ডেন্স। সেই মুভমেন্টস গুলো তোমাকে দেখতে হবে। তারপর ব্রিটিশাররা 4-5টা অ্যাক্ট করেছিল, তুমি কি জানো? এই ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে ব্রিটিশাররাও ভাবতো। কি কি অ্যাক্ট করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে প্রথমবারের জন্য এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের রিজার্ভেশন ছিল। রিজার্ভেশন ফর রিপ্রেজেন্টেশন ইন দেয়ার লেজিসলেচার যে প্রথম চালু হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা, সেখানেও কিন্তু সিট রিজার্ভেশন ছিল ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। মানে ইন্ডিয়ার যে কাস্ট সিস্টেমটা, ব্রিটিশার্স বিলিভড ইন দ্যাট, এবং তারা জানতো যে এইটা যদি না করি আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু পিছিয়ে পড়বে। এবং দেখো, মোরলে মিন্টু রিফর্মসে, মন্টাগু চেমসফোর্ড রিফর্মস এবং সাইমন কমিশন সবাই কিন্তু এটা সাজেস্ট করেছে ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশন। তারপরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ক্রিয়েট হলো, তখন বি আর আম্বেদকর নিজে কনস্টিটিউশনে ডিফারেন্ট প্রভিশনস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কিন্তু রাখতে শুরু করলো। এইটা হচ্ছিল অরিজিন, কিভাবে ব্যাকওয়ার্ড ক্লাস এর ইমপ্রুভমেন্ট করার জন্য কি কি আইন ব্যবস্থা বা ভাবনা চিন্তা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স স্টার্ট হয়েছিল। এবার যেই হলো, তখন তুমি আর্টিকেলস অফ দি ডিফাইন করলে আমাদের কোন কোন আর্টিকেলের মধ্যে কি কি রয়েছে। আর্টিকেল 366, আর্টিকেল 341-42 এরা ডেফিনেশন দিচ্ছে যে এসসি এসটি কে ডিফাইন করতে পারে, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, সেই সব দিচ্ছে। তারপর তোমায় বলতে হবে যে ডিপিএসপি তে আমাদের সোশ্যাল জাস্টিস, আপলিফমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসের ইয়েগুলো, আর্টিকেলস গুলো রয়েছে, প্রভিশনস গুলো রয়েছে, বলে গেছে। স্পেশালি গান্ধীনিয়ান প্রিন্সিপালস এর উপর যে ডিপিএসপি পয়েন্টার্স গুলো আছে, সেখানে স্পেসিফাই করা আছে ব্যাকওয়ার্ড ক্লাস আপলিফমেন্টের ব্যাপারে। আমাদের প্রিয়াম্বেলে কিছু আছে কিনা, এই দুটো পার্ট আনসারের মধ্যে বিল্ড করতে হবে। তারপরে আমরা আসলাম ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কোথায় দেয়া আছে। আর্টিকেল 16-র মধ্যে আনটাচেবলস প্রহিবিটেড, ডিসক্রিমিনেশন করা যাবে না, এবং রাইট টু ইকুয়ালিটি, এই তিনটের মধ্যে লুকিয়ে আছে ইমপ্রুভমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস। রাইট টু ইকুয়ালিটি কেন বললাম? এখানে রিজার্ভেশনটাকে চ্যালেঞ্জ করেছিল রাইট টু ইকুয়ালিটি বলে, যে রিজার্ভেশন ইজ অ্যান অ্যাক্ট which is against a fundamental right which is right to equality, সেই বলে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই প্রভিশন গুলো মাথায় রাখতে হবে। তারপরে খালি এসসি এসটি ওবিসি নয়, তারপরে পার্টটা কি, নট অনলি এসটি এসটি ওবিসি, আমাদের ট্রাইবালসরা রয়েছে এবং ব্যাকওয়ার্ড শিডিউলড এরিয়াস রয়েছে। আসাম, নর্থ ইস্টে প্রচুর রয়েছে, এবং সেইখানে ফার্স্ট শিডিউল এবং শিডিউল এরিয়াস, শিডিউল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, এবং কোন কোন কটা এসসি এসটি এ লিস্টিং আছে সেই ব্যাপারে তোমায় জানতে হবে। তারপরে আসলো গভর্নমেন্ট আজ পর্যন্ত কোন কোন কমিশন কমিটি করেছে, তার মধ্যে মেজর হচ্ছে হলো মন্ডল কমিশন। সেই ব্যাপারটা তুমি ধ্যান একটু হাইলাইট করলে, গভর্নমেন্ট ইনস্টিটিউটেড মন্ডল কমিশন, একটা রেকমেন্ডেশন অফ মন্ডল কমিশন দিলেই যথেষ্ট মেইনসের আনসারে, পুরো মন্ডল কমিশন মনে রাখতে হবে না। তারপরে তোমায় দেখাতে কি হবে যে ভাই আমাদের গভর্নমেন্ট কি কি অ্যাক্ট করেছে, যদি কোনো আইন অ্যাকচুয়ালি এনে থাকে সেই আইনগুলো একটু দু একটা খালি নাম লিখলেই হবে। লাস্টে তুমি জিওগ্রাফিক্যাল, পপুলেশন এবং ইকোনমিক যদি কোনো ডেটা থাকে, যে
আমাদের ইকোনমিক ডিসপ্যারিটি কি, ওই জায়গাকার জিডিপি এই শিডিউল এরিয়াস গুলোর বা এসসি এসটি ওবিসি কতখানি পিছিয়ে আছে ইন টার্মস অফ ইকোনমিক ডেটা, আর পপুলেশনের ডেমোগ্রাফিতে তাদের পার্সেন্টেজ কত, এক্স পার্সেন্টেজ বলে আমি দিলাম, পার্সেন্টেজ পপুলেশন কত, সেইটুকুনি দিলেই হবে। এই হচ্ছিল হোলসাম আনসার। এই যে আনসারটা তুমি করলে এটা হচ্ছিল হোলসাম আনসার। ক্লিয়ার? সো যেটা বলতে আমি নিয়েছিলাম যে আর্টিকেল পড়লে যেটা হয় বা আমরা চ্যাপ্টার সেকশনস গুলো যেরকম ভাবে মানে কিভাবে পড়তে হবে তোমাদের, বা ফিউচারে ডেসক্রিপটিভ আনসার গুলো কিভাবে আসবে, এই এখন থেকেই তোমরা বিভিন্ন মানে এসসি এসটি পড়লে তোমরা ওই আর্টিকেলস গুলোকে রিলেট করার চেষ্টা করো, বিভিন্ন জিনিস রিলেট করার চেষ্টা করো। আমি এরপর থেকে প্রশ্ন আনবো যে এইটা কার সঙ্গে রিলেটেড, কার সঙ্গে রিলেটেড, প্রশ্নগুলো ওরকম ভাবে সেট করবো। ঠিক আছে, চলো আর্টিকেল 12 দেখছিলাম, তাহলে আর্টিকেল 12 এর 1 নম্বর প্রশ্নটি দেখে নাও। এজেন্সি অর ইনস্ট্রুমেন্টালিটি নিয়ে দিয়েছে, মেইনস 2022 এর প্রশ্ন ছিল। কোন কোন কেস একটু আগে পড়লাম, এয়ারপোর্ট অথরিটি ভার্সেস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বি নম্বর আর.ডি. শেট্টি ভার্সেস এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ভেরি গুড ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো, কেউ ভুল উত্তর দাও। 2 নম্বরে চলো, প্রিলিমস 2016, ইন্ডিয়ান স্টেটের ডেফিনেশনটা কোন আর্টিকেলে দেয়া আছে, ঝটপট। ভেরি গুড ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল ডান, সি নম্বর আর্টিকেল 12তে কিন্তু দেয়া আছে, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা লাস্ট আর্টিকেল, আর্টিকেল 13 দেখে নিই। এখানে একটা জিনিস মনে রাখবে, আর্টিকেল 13তে এই কথাটি ইনকনসিস্টেন্ট, মানে আমাদের ফান্ডামেন্টাল রাইট যেগুলো অধিকারগুলো দেয়া আছে, অধিকারের সঙ্গে খাপ খায় না যে কোনো জিনিস কিন্তু আইন হতে পারে না। যে আইনটা ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে খর্ব করবে বা খাপ খাবে না সেটি কিন্তু নাল অ্যান্ড ভয়েড। এইটুকুনি হচ্ছিল এই আর্টিকেল। ঠিক আছে, সো এই আর্টিকেলে বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, খালি 2-3টে পয়েন্ট বলে দিচ্ছি, ওই ছাড়া পরীক্ষায় কিচ্ছু আসবে না। বলা হচ্ছে যে নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, মানে আমাদের কনস্টিটিউশনটা যখন ইন ফোর্স এসছিল 26শে জানুয়ারি 1950, তার আগের কোনো আইন কিন্তু প্রযোজ্য হবে না। ঠিক আছে, সেইটা একটা পার্ট। সেকেন্ড হচ্ছিল ফান্ডামেন্টাল রাইটস এর খর্ব করে এমন কোন নতুন আইন, সেটা কিন্তু অটোমেটিক্যালি জুডিশিয়াল রিভিউতে যাবে এবং ইজ সাবজেক্টেড টু বিং ভয়েড, নাল অ্যান্ড ভয়েড, সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ, রাইট, ডব্লিউবিসিএস এসছিল, রাইট, ঠিকই বলেছো। মানে স্টেট কিন্তু কোনো আইন আনতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস কে কন্ট্রাভেন করে, কন্ট্রাভেন মানে অপোজিট বা খর্ব করে। এইখানে একটি পার্ট লজ ইন ফোর্স, লজ ইন ফোর্স, এইটা মাথায় রাখতে হবে। লজ ইন ফোর্স মানে আমাদের কনস্টিটিউশন যবে শুরু হয়েছিল, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন, হ্যাঁ সুপ্রিম কোর্টের অবজারভেশন, যে আমাদের তো একটা আইন আছে, 26শে জানুয়ারি 1950 একটা আইন হয়েছে, কিন্তু তার আগে অনেকগুলো কাস্টমস এবং ইউজেজ ছিল, মানে ভারতীয়দের কিছু কাস্টমস, বিলিভস অ্যান্ড কাস্টমস এবং ইউজেজ, কিভাবে তারা প্রত্যেকটা জীবন বা কোনো সাবজেক্টের উপর কিভাবে সেই সাবজেক্টের অ্যাপ্লিকেবিলিটি, সেটার একটা হিস্ট্রি আছে ভারতবর্ষে। এইগুলোকে মিলিয়েই কিন্তু লজ ইন ফোর্স বলা হয়। ঠিক আছে, তাহলে লজ ইন ফোর্সের ডেফিনেশনটা আসতে পারে। ঠিক আছে, যে এইটা আমাদের আইন নয়, কিন্তু নতুন আইনটা হয়েছে এই লজ ইন ফোর্সটা খেয়াল রেখে, মানে আমাদের ফান্ডামেন্টাল রাইট এক তো কোনো নতুন আইন করবে না যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট খর্ব করে, অথবা লজ ইন ফোর্সটাও আঘাত করে, এরকম কিছু আনা যাবে না, তাহলেই তাকে ইনকনসিস্টেন্ট আখ্যা কিন্তু আমরা দিতে পারি বা সুপ্রিম কোর্ট দিতে পারি। এখানে আরেকটা কি বলা হয়েছে, এটা কোথায় অ্যাপ্লিকেবল, 4 নম্বর ক্লজে বলা হয়েছে
যে আর্টিকেল 368 মানে আমাদের অ্যামেন্ডমেন্ট পাওয়ার অফ দি কনস্টিটিউশন, আর্টিকেল 368 মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পাওয়ার টু পার্লামেন্ট, ঠিক আছে? বলছে যে পার্লামেন্ট যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনে ফান্ডামেন্টাল রাইটসে, সেই ক্ষেত্রে কিন্তু ইনকনসিস্টেন্সি আপহেল্ড হবে না। পার্লামেন্ট যদি নতুন অ্যামেন্ডমেন্ট আনে এক্সিস্টিং এই আর্টিকেলস গুলোতে, তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে, ঠিক আছে? এবং ফাইনালি যেটা করেছে যে আর্টিকেল 13 এর আন্ডারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে কিন্তু অ্যাবসলিউট পাওয়ার দিয়ে রেখেছে, যে তা দে ক্যান অনলি ডিসাইড ওয়েদার দ্যাট ল ইজ কন্ট্রাভেনিং ফান্ডামেন্টাল রাইটস অর নট। অন্য কেউ কিন্তু ডিটারমাইন করতে পারবে না। আরেকটি প্রশ্ন এখানে, যে এই লটা কেন আনা হয়েছিল বা এই পাওয়ারটা কেন, আর্টিকেল 368টা কেন করা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার, বলছে যে প্যারামাউন্সি অফ দ্য কনস্টিটিউশন রিগার্ডিং এফআর, ফান্ডামেন্টাল রাইটের যে একটা প্যারামাউন্ট ইম্পর্টেন্স আছে, প্যারামাউন্ট মানে আলটিমেট ইম্পর্টেন্স, সর্বোচ্চ ইম্পর্টেন্স, সেইটা কিন্তু স্ট্যাম্প করার জন্য, মানে মান্যতা দেওয়ার জন্য কনস্টিটিউশন এই আর্টিকেলটাকে এনেছে। ক্লিয়ার? চলো, এখানে অনেক কিছু দেয়া আছে। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব প্রথমে বলেছিল যে পার্লামেন্ট কুড নট কার্টেল এনি অফ দি ফান্ডামেন্টাল রাইটস, এখানে আর্গুমেন্ট ফার্গুমেন্ট গুলো দেয়া আছে। পরে কেশবানন্দ ভারতী কেসে কিন্তু বলেছে যে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, প্রথমে এটা বলেছিল যে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট এনে কোনো রাইট, ফান্ডামেন্টাল রাইট খর্ব করতে পারবে না, অ্যামেন্ডমেন্টও স্বীকার করেনি গোলকনাথ কেসে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট, দিস ইজ বিন ডান বাই সুপ্রিম কোর্ট। নেক্সট কেশবানন্দ ভারতী কেসে কি বলেছে, যে হ্যাঁ অ্যামেন্ডমেন্ট করে আনতে পারো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা তুমি আনতে পারো, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? সো আর্টিকেল 13 রিলেটেড দুটো কেস, গোলকনাথ আর কেশবানন্দ ভারতী কেস। চলো, প্রথম পার্টটা 1 নম্বর কোশ্চেন, মেইনস 2016 করো। লজ ইনকনসিস্টেন্ট হলে কি করবে? জুডিশিয়াল অ্যাক্টিভিজম না, জুডিশিয়াল রিভিউ। ভেরি গুড, ভেরি গুড। দুজন খালি সঠিক উত্তর দিলে, অনেকে এদিক ওদিক উত্তর দিচ্ছ। এখানে বলা আছে যে এই কোর্টস গুলোকে, মানে যেখানে এই ইমিডিয়েটলি বিফোর দ্য এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন যদি কোনো ল ইনকনসিস্টেন্ট হয়, তাহলে এটাকে কার আন্ডারে প্লেস করা যাবে, যে কে ডিসাইড করতে পারবে লটা ইনকনসিস্টেন্ট কিনা? তার মানে জুডিশিয়ারি ডিসাইড করবে, তার মানে জুডিশিয়াল রিভিউ হবে, ঠিক আছে? একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে। 2 নম্বর, প্রথম কথা হচ্ছে হলো যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, মানে 26শে জানুয়ারি 1950-র আগে এটা কি কোনো এফেক্ট আছে, তার আগের লয়ের না, কোনো এফেক্ট নেই, তার মানে এ নম্বরটা বাদ। বলছে নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আন্ডার আর্টিকেল 13(1) অর 13(3)(b), তার মানে আর্টিকেল 13(1) আমরা কি দেখেছিলাম, এইটা দেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট লেখা আছে। কমেন্সমেন্টের আগে কোন রকম আইন আইন বলে গ্রাহ্য হবে না, ঠিক আছে? আর আরেকটা কি বলেছে 13(1) ছাড়া, 13(1) ছাড়া বলেছে 13(3)(b), 13(3)(b) তে কি লেখা আছে? 13(3)(b) তে লেখা আছে লজ ইন ফোর্স, ঠিক আছে? বলছে এখানেও কিন্তু লজ ইন ফোর্সের ক্ষেত্রেও নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিন্তু এটারও নেই। তার মানে একটা সিম্পল জিনিস, আমাদের কিন্তু এই লয়ের ব্যাপারে কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্টই নেই, মানে 26শে জানুয়ারি 1950-র আগে কোনো কিছুই কিন্তু বলবৎ হবে না, তার মানে এইটাই আমাদের কারেক্ট।
আর ফিউচার এফেক্ট তো এটা রাইট অপশন নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা আজকের পার্টটি বুঝতে পারলে। we have come to the first end of the first part. ফার্স্ট পার্ট বলতে যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু we have done entirely this part till article 12-13 আমরা কিন্তু এই সেকশন এটা পুরোটাই আজকের ক্লাসে কমপ্লিট করলাম। এনি পার্টিকুলার কোশ্চেন্স রিলেটিং টু টুডেস ক্লাস? ওকে, সো থ্যাংক ইউ। আমরা মিট করব আবার বুধবারে। টিল দেন, গুড নাইট।